চলো তাহলে ট্রান্সক্রিপশনের আমরা আজকে কি করব, কোশ্চেন অ্যান্সার আলোচনা করব, ঠিক আছে? তাহলে সবার প্রথমে আমরা মোটামুটি এটা জানি যে ট্রান্সক্রিপশন জিনিসটা কি, যে ডিএনএ থেকে আরএনএ তৈরি করার পদ্ধতির নাম হচ্ছে কি ট্রান্সক্রিপশন। এবার আমাকে এটা জানতে হবে যে এটা কোথায় হয়, বলে দাও, তোমরাই বলো কোথায় হয় তোমরা। প্রোক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে আর ইউক্যারিওটিকের নিউক্লিয়াসে। প্রোক্যারিওটদের কোথায় হয়? নর্মাল সাইটোপ্লাজমে হয়। আর কোথায় হয়? ইউক্যারিওটদের কোথায় হয়? সেটা নিউক্লিয়াসে হয়, ঠিক আছে? কোথায় হয়? নিউক্লিয়াসে। আমি তোমাদের আরও কিছু কথা বলবো যে ইউক্যারিওটসদের ক্ষেত্রে এই রকম ট্রান্সক্রিপশন আরও কোথাও ঘটতে পারে, সেটা হচ্ছে কোনখানে? মাইটোকন্ড্রিয়াতে ঘটতে পারে এবং কোনখানেও ঘটতে পারে প্লাস্টিডেও ঘটতে পারে, কারণ আমরা জানি এগুলো হচ্ছে কি সেমি অটোনোমাস অর্গানেলি। এদের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট থাকার জন্য যে সমস্ত জিন্সগুলো ছিল সেগুলো তারা কোনো কারণে নিউক্লিয়াসকে দিয়ে ফেলেছে, কিন্তু এদের মধ্যে সমস্ত কিছু রয়েছে। এদের মধ্যে কি কি রয়েছে? এদের মধ্যে তুমি চাইলে তুমি মানে কি কি পাবে, তুমি মাইটোকন্ড্রিয়া পাবে, বাকি সমস্ত এনজাইমের সেট পাবে, ঠিক আছে? সব কিছুই তাহলে সব কিছুই তুমি পাবে, না পাওয়া নয়, ঠিক আছে? তাহলে যেহেতু সেমি অটোনোমাস অর্গানিজম, তাই এদের ক্ষেত্রেও কি হতে পারে, এদেরও ট্রান্সক্রিপশন হয়। বোঝাতে পেরেছি? তাহলে ইউক্যারিওটসের নিউক্লিয়াসে কি হয়? নিউক্লিয়ার জিনোমের ট্রান্সক্রিপশন হয়। আর মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে তাদের নিজস্ব যেটা ওন জিনোম, তার কি হয়? ট্রান্সক্রিপশন হয়। বোঝাতে পেরেছি? আচ্ছা, চলো চলো তাহলে আমরা কি করব, যে আমরা ধরে নিই একটা ডিএসডিএনএ আছে। কি আছে? আমার একটা ডিএসডিএনএ আছে, ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ, যার কি আছে? দুটো স্ট্র্যান্ড আছে, একটা 3' to 5' ওরিয়েন্টেড, একটা 5' to 3' ওরিয়েন্টেড। এবার তোমরা আমাকে বলো যে ট্রান্সক্রিপশন কোন ডিরেকশনে প্রসিড করে? 3' to 5', 3' to 5'। হ্যাঁ, ট্রান্সক্রিপশনটা তো 5 কি প্রাইম টু বলছো 3 গো? প্রাইম। সেটাই তো সেন্ট্রাল ট্রান্সক্রিপশন। ডগমার যে কোনো প্রসেস তো 5 প্রাইম টু 3 প্রাইম। ট্রান্সক্রিপশন কি হবে? 5' to 3' ডিরেকশনে অপারেট হয়, ঠিক আছে? 5' to 3' ডিরেকশনেই অপারেট হয়। বারবার বলছি, এটা মাথায় রেখো। 5' to 3' ডিরেকশনেই অপারেট হয়। তো আমার ডিএনএর মধ্যে দুটো স্ট্র্যান্ড রয়েছে, একটা 3' to 5' ওরিয়েন্টেড স্ট্র্যান্ড, আর একটা হচ্ছে 5' to 3' ওরিয়েন্টেড স্ট্র্যান্ড। তো আমরা টেমপ্লেট হিসাবে, কি হিসাবে? টেমপ্লেট হিসাবে কোন স্ট্র্যান্ডটাকে বাঁচবো, যে আরএনএ তৈরি 3' করব? to 5'। হ্যাঁ, 3' to 5', ওটাই তাইলে বললাম। থ্রি, আচ্ছা তুমি সেটাই আমিও ভাবছি যে হঠাৎ করে স্ট্যান্ডটাই তো বললেন যে ডিএনএ টা কোন স্ট্যান্ডে, ওই জন্য বললাম না 3' না, আমি to বললাম, 5'। আচ্ছা সরি, তাহলে আমার বলাতে হয়তো ভুল হয়েছে, কিন্তু আমি মিন করতে চাইছিলাম যে আরএনএ সিনথেসিসটা, মানে আরএনএ ট্রান্সক্রিপশনটা, মানে ট্রান্সক্রিপশনটা কোন ডিরেকশনে অপারেট হয়। তাহলে এই যে ডিএনএ স্ট্র্যান্ডটা, যে ডিএনএ স্ট্র্যান্ডটা 3' থেকে 5'-এ ওরিয়েন্টেড, সেই ডিএনএ স্ট্র্যান্ডটা কি হিসাবে ইউজড হবে? টেমপ্লেট হিসাবে ইউজড হবে। আচ্ছা, এই স্ট্র্যান্ডটার কি কি নাম দিয়েছি? অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড। এটার নাম হচ্ছে অ্যান্টিসেন্ড স্ট্র্যান্ড। আর কি নাম দিয়ে দেওয়া আছে? টেমপ্লেট টেমপ্লেট স্ট্যান্ড স্ট্র্যান্ড। বলা হয়। ঠিক আছে, এটা রাখলাম। আরেকটা বলা হয় একে নন কোডিং স্ট্যান্ড। কোডিং স্ট্র্যান্ড। কোডিং স্ট্যান্ড। কি বলা হয়? কোডিং স্ট্র্যান্ড। কোডিং আচ্ছা, স্ট্যান্ড। যেটা 5' to 3' ওরিয়েন্টেড স্ট্র্যান্ড, কোনটা? ডিএনএর 5' to 3' ওরিয়েন্টেড স্ট্র্যান্ড। আরএনএটা কি হয়, যে আমি শুধু আরএনএ লিখছি, সেই আরএনএটা মোর অর লেস কার মতনই হয়? এই 5' to 3' ওরিয়েন্টেড স্ট্র্যান্ডটার মতনই হয়, তাই তো? তাই এই 5' to 3' ওরিয়েন্টেড স্ট্র্যান্ডটাকে আমরা কি নামে ডাকি? এটাকে আমরা সেন্স স্ট্র্যান্ড নামে ডাকি। কি এটাকে? সেন্স স্ট্র্যান্ড নামে ডাকি, বা এটাকে আমরা আরেকটা নামেও ডাকতে পারি, এটাকে বলি কি? নন কোডিং স্ট্র্যান্ড। এটাকে কি বলি আমরা? নন কোডিং স্ট্র্যান্ড। বোঝাতে পেরেছি? তাহলে এই গেল ট্রান্সক্রিপশনের গল্প। আচ্ছা, ট্রান্সক্রিপশন এইটা যেমন আমরা ডিএনএ রেপ্লিকেশনে পড়েছিলাম, যে ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা হওয়ার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে ডিএনএটাকে খুলতে হবে, তারপরে সেই ডিএনএটাকে দেখে দেখে আমাকে নতুন নিউক্লিওটাইডকে জুড়তে হবে, মানে ফসফোডাইএস্টার লিঙ্কেজ করে নিউক্লিওটাইডগুলোকে, সরি আমি আরও বলছি, এই জায়গাটা সবাইকে বলো, যে ফসফোডাইএস্টার লিঙ্কেজ করে নিউক্লিওটাইডগুলোকে জুড়লাম। আমি ঠিক কথা বললাম? আমি ঠিক কথা বললাম?
ফসফোডাইএস্টার লিঙ্কেজ করে আমি নিউক্লিওটাইডগুলোকে জুড়লাম। আমি ঠিক কথা বলছি না বলছি না? Phosphodiester. হুম, এটা প্রত্যেক ক্ষেত্রে অনেকে বলে। Phosphoester হবে না? কি হবে? শুধু এস্টার বন্ড। শুধু এস্টার। শুধু ester। ভেরি কারণ গুড। স্যার শুধু 3' এস্টার দিয়ে বন্ড। 3' থেকে 5' আনতে গেলে ওটা তো একটাই হচ্ছে। শুধু এস্টারিফিকেশন, ঠিক আছে, একটা সিঙ্গেল এস্টারিফিকেশন ঘটে। বারবার বলছি, কেউ বলবে না যে নিউক্লিওটাইডগুলো ফসফোডাইএস্টার বন্ডে যুক্ত থাকে। খুব বড় ভুল কথা বলছো যদি বলছো তো এটা এখনো অবধি একদম বলবে না, ঠিক আছে? আমরা এটা বলতে পারি যে ডিএনএর ব্যাকবোনে ফসফোডাইএস্টার বন্ড আছে, ঠিক আছে, এটা বলতে পারি। কিন্তু নিউক্লিওটাইডগুলো যখন জোড়ে তখন কি বন্ড হয়? এস্টার বন্ড হয়। আচ্ছা, আমরা ডিএনএর ক্ষেত্রে যে নিউক্লিওটাইডগুলোকে জুড়েছিলাম, আরএনএর ক্ষেত্রেও আমরা নিউক্লিওটাইডকেই জুড়বো। কিন্তু ডিএনএর নিউক্লিওটাইড আর আরএনএর নিউক্লিওটাইডের মধ্যে পার্থক্য কি? ইউরাসিল ওই ইউরাসিল নো নো থাকবে। নো নো নো, নিউক্লিওটাইডের মধ্যে পার্থক্য কি? ডিঅক্সিরাইবোজ সুগারটাকে হ্যাঁ, এগুলো হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড আর এগুলো হচ্ছে শুধু রাইবো নিউক্লিওটাইড। ভালো করে মাথায় রাখবে এই কথাগুলো, ঠিক আছে? আচ্ছা, কারু মনে হয় মাইক্রোফোন অন আছে, ঠিক আছে, দেখো একটু মাইক্রোফোন অন করো তো। কারো মাইক্রোফোন মানে ভুলবশত অন আছে। হ্যাঁ, তো যাই হোক, তাইলে আমার বক্তব্য হচ্ছে যে ডিএনএ রেপ্লিকেশনের সময় যখন এস্টারিফিকেশন হয়েছিল সেই কাজটাই কেই করেছিল, ওই ডিএনএ পলিমারেজ 3 করেছিল। তাহলে ডিএনএ পলিমারেজ 3 কি করেছিল? নতুন নিউক্লিওটাইডকে জুড়েছিল। ডিএনএকে কাটার জন্য কি ছিল? হেলিকেজ এনজাইম ছিল, ঠিক তো? আবার প্রথম প্রাইমিংয়ের জন্য আমরা কাকে নিয়ে এসেছিলাম? ডিএনএ জিকেও নিয়ে এসেছিলাম। তাহলে আরএনএ সিনথেসিস করার জন্য কিন্তু সেম সেম জিনিসই লাগবে। কি? প্রথম কথা, এই যে ডিএনএটা আছে সেটাকে আনওয়াইন্ড করতে হবে, সেটাকে খুলতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে নতুন রাইবো নিউক্লিওটাইডকে কি করতে হবে? এস্টার বন্ডের মাধ্যমে জুড়তে হবে, তবে যেই তুমি আরএনএ তৈরি করতে পারবে। তো এখানে এই যে কাটার কাজ এবং নতুন নিউক্লিওটাইডকে জোড়ার কাজ একজনই করে, তার নাম কি? আরএনএ পলিমারেজ আরএনএ পলিমারেজ, ঠিক আছে? তাহলে ডিএনএ এর ক্ষেত্রে যেমন কি ছিল, একগাদা এনজাইম ছিল যে ওরা কি করছিল, যে ডিএনএ কাটার যে কাজটা, আনওয়াইন্ডিং এর যে ব্যাপারটা, আনওয়াইন্ডিং এর ব্যাপারটাকে সামলাচ্ছিল কে? আমার ডিএনএ। কে সামলাচ্ছিল? ডিএনএ বি, যেটাকে আমরা কি নামে চিনি? হেলিকেজ নামে চিনি, ঠিক আছে? আমরা আমাদের দেখছিলাম যেটা পলিমারেজ অ্যাক্টিভিটি, মানে নতুন নিউক্লিওটাইডকে জোড়ার যে কাজটা, সেই পলিমারেজ অ্যাক্টিভিটিটা কে করছিল? পলিমারেজ অ্যাক্টিভিটিটা করছিল নর্মাল যেটা বলবো সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। তো এই দুজন কাজকে, আমি দুটো কাজকে যদি কম্বাইন করে দিই তাহলে যেটা বেরোবে সেইটা হচ্ছে কি? আরএনএ পলিমারেজ। তাহলে আরএনএ পলিমারেজ দুটো কাজ করে। খুব গুরুত্বপূর্ণ জিনিস যে এখানে কি, যে এ হেলিকেজ হিসাবেও কাজ করে, অ্যাজ ওয়েল অ্যাজ এ কি হিসেবে কাজ করে? এ কি মানে পলিমারেজ হিসেবেও কাজ করে। কি হিসেবেও কাজ করে? হেলিকেজ অ্যাজ ওয়েল অ্যাজ পলিমারেজ হিসেবে কাজ করে, ঠিক আছে? তাহলে আরএনএ পলিমারেজের দুটো রোল আছে, বোঝাতে পেরেছি? তাহলে আরএনএ পলিমারেজ কি করবে? ডিএনএর ওপর দিয়ে পেরোবে এবং ডিএনএকে দেখে দেখে, কোন স্ট্র্যান্ডটাকে দেখে দেখে, 3' টু 5' স্ট্র্যান্ডটাকে দেখে দেখে সে কি তৈরি করবে? আরএনএ তৈরি করবে। কি তৈরি করবে? আরএনএ তৈরি করবে। তাহলে কোন আরএনএ তৈরি করবে? টিআরএনএ তৈরি করবে না এমআরএনএ তৈরি করবে? এমআরএনএ এমআরএনএ না 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 mRNA না না, যে কোনো আরএনএ তৈরি করতে পারে সে। ট্রান্সক্রিপশন মানে কেউ বলেনি ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার পদ্ধতিকে ট্রান্সক্রিপশন বলে। ট্রান্সক্রিপশন মানে সে যে কোনো আরএনএ তৈরি করতে পারে, সে এসএনও আরএনএ, সে এসএনআরএনএ, ঠিক আছে? সে যেটা খুশি তার সেটা সেই রকম আরএনএ তৈরি করতে পারে, ঠিক আছে? এমআরএনএ তৈরি করবে এরকম একদম বলবো না আমরা। সে আরআরএনএ, এমআরএনএ, টিআরএনএ তার যা খুশি তৈরি করবে, ঠিক আছে? সে তৈরি করবে কি? আরএনএ তৈরি করবে। কি তৈরি করবে? আরএনএ। তাহলে আরএনএ তৈরি করার প্রয়োজনটা কি? কি কি তাগিদে তার আরএনএটা তৈরি করে? প্রোটিন তৈরি করবার জন্য। হ্যাঁ, তো প্রোটিন তো ডিএনএ থেকে ডিরেক্টলিও করতে পারতো, কেন করলো না? বলো। প্রোটিন তো ডিএনএ থেকে ডিরেক্টলি করতে পারতো, কিন্তু কেন এরকম করলো যে আরএনএই বানাতে গেল কেন?
ওই স্টেবিলিটির জন্য কি? না সেটা তো আমি তোমাদেরকে বলেছি যে স্টেবিলিটিটা একটা রাইবোজোমে তো প্রোটিন তৈরি হয়, তো রাইবোজোম তো আরআরএনএ, রাইবোজোমাল আরআরএনএ থাকে। না সে তো থাকুক না, আমার বক্তব্য যে আরএনএ কেন বানাতে গেল, ডিএনএ তো নিজেই প্রোটিন তৈরি করতে পারতো। হ্যাঁ প্রোটিন তৈরিতে সাইটোপ্লাজমে হয়, তার কাছে বাইরে বেরিয়ে এসে তৈরি করতে হবে। প্রোটিন ডিএনএ তৈরি তো কোথায় হয়, দাঁড়াও সাইটোপ্লাজমে দাঁড়াও আসতে দাঁড়াও দাঁড়াও, পারবে না। প্রোটিন কোনখানে হবে, সাইটোপ্লাজমে হবে। আচ্ছা ঠিক আছে, আমার বক্তব্য যে ডিএনএ থেকে কেন আরএনএ বানাতে গেল, কি প্রয়োজন পড়েছিল, আমার তো প্রোটিন বানাতে হবে, তো আমি ডিএনএ থেকে সরাসরি কেন প্রোটিন বানাতে পারলাম না? টিআরএনএ বাইন্ডিং এর জন্য কি? না দেখো একটা কথা বলি, দেখো যে আমাদের প্রথম যখন প্রাণ সৃষ্টি হয় তখন জেনেটিক মেটেরিয়াল হিসেবে কে ছিল বলো তো, আরএনএ। তো আরএনএর কি ছিল, একটা জিনিস ছিল যেটাকে বলা হয় ওআরএফ। কি বলা হয়, ওআরএফ। ওআরএফ কথাটার মানে হচ্ছে ওপেন রিডিং ফ্রেম। কি বলা হয়, ওপেন রিডিং ফ্রেম। একে যে কেউ রিড করতে পারতো। এ নর্মালি কি হয়, সিঙ্গেল স্ট্যান্ডার্ডই হতো। হ্যাঁ আমরা কিছু ইনস্ট্যান্সেস পাবো যেখানে ডবল স্ট্যান্ডার্ড আরএনএও হয়, কিন্তু এই নর্মালি সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়। এবং এর মধ্যে আমরা ওপেন রিডিং ফ্রেম পেতাম, সেই ফ্রেমটাকে রিড করে আমরা কি করতে পারতাম, আমরা অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারতাম। ভালো কথা ছিল, ঠিক আছে। তখন জেনেটিক মেটেরিয়াল হিসেবেই কি ছিল, জেনেটিক মেটেরিয়াল হিসেবেই কি ছিল, আরএনএ ছিল, ডিএনএ তখন আসেইনি, ঠিক আছে। তো জেনেটিক মেটেরিয়াল হিসেবে আরএনএ ইউজড হতো এবং আরএনএ থেকে সরাসরি আমরা কি বানিয়ে নিতাম, প্রোটিন বানিয়ে নিতাম, কোনো ঝামেলা ছিল না। কিন্তু আমি আরও বলেছি যে আরএনএ কিন্তু একটা ভলনারেবল কি ছিল, জেনেটিক কি বলতো ইনফরমেশন ক্যারির মেশিন ছিল, বা জেনেটিক মেটেরিয়াল হিসেবে সে বড় ভলনারেবল ছিল। তাকে যে কেউ কেটে দিত। ওপেন রিডিং ফ্রেম থাকার জন্য সে যেমন অ্যাভেলেবেল ছিল প্রোটিন সিনথেসিসের জন্য, সে কিন্তু এক্সোনিউক্লিয়াস, এন্ডোনিউক্লিয়াস বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির জন্য সে অ্যাভেলেবেল ছিল। তাই আরএনএকে যে কেউ কি করতে পারতো, কেটে দিতে পারতো খুব সহজেই। একটা স্পিসিসের যা বৈশিষ্ট্য থাকা দরকার, সে যখন ডিভিশন করে আরেকটা সেল বানালো, সেই সেলটা কিন্তু মাদার সেলের মতন হচ্ছিল না। কেন, তাদের জেনেটিক মেটেরিয়ালে গন্ডগোল ছিল, জেনেটিক মেটেরিয়ালটা বড় ভলনারেবল ছিল। সেই জেনেটিক মেটেরিয়ালটাকে তারা কি করলো, ডবল স্ট্র্যান্ডেড বানানোর জন্য কি বানালো, ডিএনএ বানালো। এই ডবল স্ট্র্যান্ডেড যখন বানালো, ডবল স্ট্যান্ডার্ড বানানোর সময় একে কি করাতে হচ্ছিল, যে কনফরমেশনটা অ্যাক্টিভ কনফরমেশনে যখন আনতে হচ্ছিল, তাকে প্যাঁচ খাওয়াতে হচ্ছিল, কয়েল করাতে হচ্ছিল। ওই কয়েল করানোর সময়ই যে রাইবোজ সুগারের যেটা 2' কি ছিল, ও এইচ ছিল, এইচ আর ও এইচ ছিল, তো সেই ও এইচের ওটা প্রপারলি ফিট করছিল না, সেই জন্য ওটাকে বাদ দিয়ে সুগারটাকে কি বানালো, ডিঅক্সিরাইবোজ সুগার বানালো। ফলে ডিএনএতে কি করতে পারলো, ডবল স্ট্যান্ডার্ড হওয়াতে কোনো ওটা ঝামেলা করেনি, ডবল স্ট্যান্ডার্ড তুমি বানাতে পারো। কিন্তু তারপরে যে পাক খাওয়ালে, পেঁচালে, যেটাকে ডিএনএকে স্পাইরাল যে তুমি কনফরমেশনটা দিলে, সেই কনফরমেশনে কি তাকে স্ট্যাবিলাইজ করার জন্য, তাকে প্রপারলি ফিট করানোর জন্য আমার ওই ওটা কি করছিল, ঝামেলা করছিল। তার জন্য আমরা ওকে বাদ দিলাম, কি করলাম আমরা, রাইবোজ সুগার থেকে ডিঅক্সিরাইবোজ সুগারে পরিণত করলাম এবং বানিয়ে নিলাম আমরা কি, একটা ডবল স্ট্র্যান্ডেড জেনেটিক মেটেরিয়াল। একটু কেউ মাইক্রোফোন অন আছে, একটু অফ করে নাও। কি হচ্ছে, ডবল স্ট্র্যান্ডেড জেনেটিক মেটেরিয়াল, যেটা আরএনএর থেকে অনেক কি হলো, স্ট্যাবিলাইজ স্ট্রাকচার হলো। বোঝাতে পেরেছি? কিন্তু আমাদের প্রোটিন বানাতে হবে, আমাদের ডিএনএ বানিয়ে তো লাভ নেই। আমরা জেনেটিক মেটেরিয়ালটাকে কনজার্ভ করতে পারলাম, যে স্পিসিস টু স্পিসিস যে জেনেটিক মেটেরিয়ালটা কি হয়, একদম কনজার্ভ থাকে। সেই কনজারভেশনের জন্য ডিএনএ ইজ এ গুড স্ট্রাকচার, ঠিক আছে। এটাতে আমার জেনেটিক ইনফরমেশনটা যেটা আছে, জেনেটিক যে মেটেরিয়ালটা, সেটা প্রপারলি সে কী করবে, এক জেনারেশন থেকে পরের জেনারেশনে কি হবে, পাস হবে। কিন্তু ব্যাপারটা আমাকে যখন প্রোটিন বানাতে হবে, কিন্তু আমার কি দরকার, এই ওপেন রিডিং ফ্রেম দরকার। তার জন্য আমি কি বানাবো, আমার আরএনএই বানাবো, মানে আমার পুরনো থেকেই নিয়ে আসবো,
ঠিক আছে, জিএনএ থেকে আমি কি বানাবো আরএনএ, আরএনএ থেকে আমি কি বানাবো, আমি আমার প্রোটিনটা বানাবো। কারণ আরএনএ এর মধ্যে কি রয়েছে, ওপেন রিডিং ফ্রেম রয়েছে, যেটা ডিএনএ এর মধ্যে নেই। ডবল স্ট্র্যান্ডেড করে ওর যে ওপেন এন্ডসগুলো ছিল, ওপেন এন্ডসগুলোকে আমি সিল করে দিয়েছি, এই জন্যই ডবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার বানিয়েছি গো, যে আমি তার মধ্যে যেন কোনো ওপেন এন্ড না পাই তেমন করে। ঠিক আছে, তার যতগুলো ভলনারেবল মানে নিউক্লিওফিলিক অ্যাটাক হওয়ার জন্য যে সমস্ত জায়গাগুলো থাকে, সেই জায়গাগুলোকে আমি লক করে দিচ্ছি। আমি বলছি না যে আর কোনো দিন নিউক্লিওফিলিক অ্যাটাক হবেই না, কিন্তু আমার বক্তব্য যে ইট ইজ কি বলবো জেনারেলি, মানে কি বলবো, ইট ইজ মোর স্ট্রঙ্গার দ্যান দ্য আরএনএ। ডিএনএ একটা ভালো জেনেটিক ইনফরমেশন ক্যারি করার মেশিন হলো। ঠিক আছে, যে যাকে আমরা ডবল স্ট্র্যান্ডার্ড বানিয়ে দিলাম, আরএনএ এর মধ্যে যে ওপেন সাইডসগুলো ছিল সেগুলোকে আমি কি করে দিলাম, আমি আরেকটা স্ট্র্যান্ড দিয়ে তাদেরকে আমি কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করিয়ে দিলাম। এর ফলে তারা আর চট করে এধার ওধার কারোর সাথে রিয়েক্ট করবে না। আমি এর আগের দিন তোমাদের বলেছিলাম যে ইকোলিরা আরও কি করে, এই যে আমরা যখন নর্মালি ইউক্যারিওটসদের ডিএনএ পড়ি তখন দেখি যে ডিএনএর কিন্তু দুটো এন্ড আছে, এই এন্ডটা ফাঁকা এন্ড, এই এন্ডটা একটা এন্ড, এটা ফাঁকা থাকে, এই এন্ডটা আরেকটা এন্ড। ঠিক আছে, ইকোলিরা কি করে, মানে ব্যাকটেরিয়ারা কি করে, যে এরা এইসব ঝামেলায় রাখে না, এরা পুরোটাকে কোনো ওপেন এন্ড রাখবেই না, পুরোটাকে সার্কুলার ফর্মে নিয়ে আসে। কারণ এরা নিজেরাই কি তৈরি করে, এন্ডোনিউক্লিয়াস তৈরি করে, তাই ইচ্ছা করেই করা হয় না, ওপেন এন্ডই রাখে না। তো ডিএনএটাকে সার্কুলার বানিয়ে নিয়েছে না। ইউক্যারিওটসদের ক্ষেত্রে এতটা প্রবলেম নেই, ইউক্যারিওটসদের ক্ষেত্রে ডিএনএটাকে লিনিয়ারি বানানো হয়েছে, লিনিয়ারের সুবিধা বেশি। ঠিক আছে, তো লিনিয়ারি বানানো হয়েছে, এবং বানানোর পরে আমরা কি করেছি, আমরা যদি আমাকে প্রোটিন বানাতে হয় সেই ডিএনএ থেকে আমাকে কোথায় আসতেই হবে, আরএনএতে আসতে হবে, তবে যে আমি ওপেন রিডিং ফ্রেম পাবো, এবং ওপেন রিডিং ফ্রেমে কি পাবো আমরা, মানে প্রোটিন সিনথেসিস করতে পারবো। দেখো, আমরা যত আরএনএ পড়বো, আমরা মেন তো 3 ধরনের আরএনএ পড়বো, একটার নাম হচ্ছে এমআরএনএ, একটার নাম হচ্ছে টিআরএনএ, আর একটার নাম হচ্ছে আরআরএনএ। এই যে 3টা আরএনএ এর মধ্যে বেসিক ডিফারেন্স কোথায় বলো তো, যে টিআরএনএ, আরআরএনএ এবং এমআরএনএ এর বেসিক ডিফারেন্স কোথায়, কে বলবে? আমি আরো বলছি, আমার আলোচনাটা কিন্তু আজ ট্রান্সক্রিপশন নয়, ট্রান্সক্রিপশনের আমি ভিডিও দিয়েছি। ওরা তো স্যার আরআরএনএ আর টিআরএনএ তো ডাবল স্ট্যান্ডার্ড করতে পারে, গুড। ফোল্ড হয়ে। টিআরএনএ এমআরএনএ এবং আরআরএনএ এরা সেলফ পেয়ারিং হয়, এদের কি হয়, সেলফ পেয়ারিং হয়, মানে ওই যে একটা আরএনএ স্ট্র্যান্ড, সেটা নিজেই নিজের মধ্যে পেয়ারিং হয়ে কিছু জায়গায় ডবল স্ট্র্যান্ডেড রিজিয়ন জেনারেট করে। এমআরএনএ কিন্তু কি সবসময় লিনিয়ার স্ট্রাকচার, এর মধ্যে কোনোদিন পেয়ারিং হয় না। ঠিক আছে, তার মধ্যে লিনিয়ার স্ট্রাকচার হলে তাহলে কি থাকবে, এর ওআরএফ থাকবে, কি থাকবে, ওপেন রিডিং ফ্রেম থাকবে। তাই একেই বলি যে এর মধ্যেই আমাদের কি আছে, কোডন আছে, এর মধ্যেই আমাদের কি আছে, কোডন আছে। বোঝাতে পেরেছি? এই আমাদের ডিএনএর যেটা মানে নিউক্লিওটাইড সিকোয়েন্স, সেটাকে ট্রান্সক্রাইব করে দেয়। ঠিক আছে, সেটাকে ট্রান্সক্রাইব করে কি করে দেয়, সে এমআরএনএ তৈরি করে, এবং এর মধ্যে ওপেন রিডিং ফ্রেম থাকায় আমরা বলেছি যে এমআরএনএকে দেখে দেখেই আমরা কি করব, ট্রান্সক্রিপশন প্রসেসটাকে চালাবো। বোঝাতে পেরেছি? তাহলে এইটা হচ্ছে বেসিক ডিফারেন্সের জায়গা। বোঝাতে পেরেছি? চলো, তাহলে আমরা কি দেখলাম, যে ট্রান্সক্রিপশনটা হচ্ছে আরএনএ তৈরি করার পদ্ধতি। তোমাকে আমি এটাও বলেছিলাম, তোমাদেরকে এটা আমি একবার না প্রতিবার বলি, যে তোমাকে যদি জিনের ডেসক্রিপশন দিতে হয়, আমরা অনেকেই বলি যে যার কি হয়, ট্রান্সলেশন হয়, মানে ডিএনএর যে অংশটা প্রোটিন বানাতে পারে তাকে নাকি আমরা জিন বলি। না, আমি বলি না, আমরা বলবো যে ডিএনএর যে অংশটার ট্রান্সক্রিপশন হয় সেই অংশটাকেই কি বলা হয়, জিন বলা হয়। সে যদি ট্রান্সক্রিপশন করে, মানে সরি, পরে যদি সে ট্রান্সলেশন করে প্রোটিন বানায়, তাকে আমরা কি বলবো, ট্রু জিন্স বলবো, আর যদি না করে তাহলে তাকে সিউডো জিন্স বলা হয়। ঠিক আছে, যদি করে তাহলে ট্রু জিন্স, না হলে সিউডো জিন্স। তো আমরা কি দেখবো, যে এই যে আমরা বলি না যে টিআরএনএ জিন রয়েছে, ওখানে আরআরএনএ জিন রয়েছে, মুখে তো বলছি জিন, কিন্তু তো আমরা জানি তো যে টিআরএনএ জিনের কিন্তু টিআরএনএই হবে, সেখান থেকে তো আর কোনোদিন মানে কোনোদিন প্রোটিন তৈরি হবে না। তাহলে জিন হওয়ার জন্য কি হতে হবে, তোমার একটাই শর্ত, যে তোমাকে কি করতে হবে, ট্রান্সক্রিপশন শুধু তুমি করে দাও, তাহলেই তোমার ডিএনএর সেগমেন্টটাকে আমি কি নামে ডাকবো, জিন নামে ডাকবো। ট্রান্সলেশন তুমি যদি করো তাহলে ট্রু, আর যদি না করতে পারো তাহলে সিউডো। ঠিক আছে, সেটা পরের ব্যাপার। কিন্তু তোমাকে জিন যদি বলতে হয়, তো আমি শুধু বলবো কি, যে ট্রান্সক্রিপশন তুমি করে দাও, ট্রান্সলেশন করাটা বাধ্যতামূলক নয়। হয়ে গেছে। চলো, নেক্সট আমরা যেটা পড়বো, যে
একটা গল্প যে এই যে আমরা ডিএনএর ওপর আমরা কি করব, ডিএনএকে দেখে দেখে আমরা আরএনএ সিনথেসিস করব। এটা কি 3' to 5', এটা হচ্ছে 5' to 3'। এই যে দেখে দেখে আরএনএ সিনথেসিস করব, তার জন্য আমরা একটা আরএনএ পলিমারেজ বলে একটা এনজাইমকে লাগিয়েছি। ঠিক আছে, সে নাকি কি করবে, ডিএনএটার কে দেখে দেখে আরএনএ সিনথেসিস করবে। সে কত দূর যাবে, সে এখান থেকে এত দূর যাবে, না সেখান থেকে এত দূর যাবে আমার বোর্ড ছেড়ে চলে যাবে, সে কত দূর যাবে। ঠিক আছে, না এটার জন্য একটা জায়গা ঠিক করা আছে, যে বলছে যে কি, যে একটা নির্দিষ্ট জায়গা অবধি আরএনএর পলিমারেজটা যাবে এবং ওই অতটুকুন জায়গারই সে কি করবে, ডিএনএটাকে দেখে দেখে ওইটুকুন জায়গাটারই সে কি করবে, কপি করবে। তাহলে ওইটুকুন জায়গাটারই কি তৈরি হবে, আরএনএ তৈরি হবে। ওইটুকুন জায়গাটারই কি তৈরি হবে, আরএনএ তৈরি হবে। তাহলে কোনখানে যে আরএনএ পলিমারেজটা থামবে, থামার বলছে একটা জায়গা রয়েছে, সেই থামার যে জায়গাটা যেখানেই থাকবে, সেটা আমি কোনখানে থাকবে তোমাদেরকে বোঝাবো, সেই জায়গাটাকে বলা হয় টার্মিনেটর। সেই জায়গাটাকে কি বলা হয়, টার্মিনেটর। ঠিক আমি যেমন বললাম যে আরএনএ পলিমারেজটা কোথায় থামবে সেটা আমরা আগে ভাবছি, তো আমাদেরকে এটা আমি শুরু করতে চাই বলিনি যে আরএনএ পলিমারেজটা ঠিক ডিএনএর কোন জায়গায় চেপেছিল, কোন জায়গায় লোড হয়েছিল। যে জায়গাটায় লোড হয়েছিল সেই জায়গাটাকে আমরা কি বলে ডাকি, সেই জায়গাটার নাম ইনিশিয়েটার নয়, সেই জায়গাটার নাম আমরা কি দিই, প্রোমোটার। সেই জায়গাটার আমরা নাম দিই প্রোমোটার। তাহলে যে প্রোমোটারে কি হয়, আরএনএ পলিমারেজ চাপে, আর টার্মিনেটারে আরএনএ পলিমারেজ নামে। তাইলে দ্য রিজিয়ন ইন বিটুইন প্রোমোটার অ্যান্ড টার্মিনেটার, এই জায়গাটাই কি হয় অ্যাকচুয়ালি, তোমার এই জায়গাটার আরএনএ সিনথেসিস হয়, মানে এই জায়গাটারই আরএনএ তৈরি হয়। বোঝাতে পেরেছি? তাহলে এইটুকুন জায়গাটাকে আমরা কি বলে ডাকতে পারি, জিন বলে ডাকতে পারি। অ্যাকচুয়াল দ্য জিনের অ্যাকচুয়াল সিকোয়েন্স, কোডিং সিকোয়েন্সটা শুধুমাত্র এই জায়গাটা, বিটুইন প্রোমোটার অ্যান্ড দ্য টার্মিনেটার। বোঝাতে পেরেছি? এরপরে আমরা দেখব যে এই যে পুরো যে গল্পটা, এই যে পুরো যে স্ট্রেচটা, দ্যাট ইজ প্রোমোটার। ঠিক আছে, তারপরে যে পার্টটার কি হবে, সত্যি সত্যি আরএনএ তৈরি হবে, প্লাস টার্মিনেটার, এই তিনটেকে একসাথে আমরা কি নামে ডাকি, ট্রান্সক্রিপশন ইউনিট নামে ডাকি। কি নামে ডাকি, ট্রান্সক্রিপশন ইউনিট নামে ডাকি। বোঝাতে পেরেছি? এই পুরোটা তিনটাকে একসাথে আমরা কি নামে ডাকি, ট্রান্সক্রিপশন ইউনিট নামে ডাকি। হয়েছে? তাহলে ট্রান্সক্রিপশন ইউনিট জিনিসটা কি, ইট ইজ এ স্ট্রেচ অফ ডিএনএ উইচ কন্টেন প্রোমোটার, দ্য কোডিং রিজি মানে কোডিং পার্ট, অ্যান্ড দ্য টার্মিনেটার পার্ট। ঠিক আছে, এই তিনটা অর্ডারলি সিকোয়েন্সটাকে, অর্ডারলি মানে আমি যে অর্ডারে বললাম সেই পরপরই থাকতে হবে, সেটাকে কি বলা হয় নাকি, ট্রান্সক্রিপশন ইউনিট। এবার বলছে যে এই যে যে আমার কি রয়েছে, আমার যে এই যে কোডিং সিকোয়েন্সটা, যে পার্টটার নাকি আরএনএ সিনথেসিস হবে, সেই পার্টটাতে কি বলছে, কতগুলো রয়েছে, সেই পার্টটাতে অ্যাকচুয়ালি কতগুলো সেগমেন্ট রয়েছে। ঠিক আছে, কতগুলো সেগমেন্ট রয়েছে এই পার্টটাতে, কি কি রয়েছে, এরকম দুটো তিনটা সেগমেন্ট রয়েছে, না এই পার্টটাতে এর থেকে বেশি সেগমেন্ট রয়েছে। ঠিক আছে, বা না একটা সেগমেন্ট রয়েছে। আমার বক্তব্য, যদি গোটাটা মিলে একটাই জিন থাকে, ঠিক আছে, মানে ইন বিটুইন প্রোমোটার অ্যান্ড টার্মিনেটার দেয়ার আর অনলি এ সিঙ্গল জিন। ঠিক আছে, একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও। পাই এই তুমি বউকে পাঠাও না, দুধ আনতে হবে। হ্যাঁ, বাবুদা ফোন করছে। বাবুদা, হ্যাঁ আমি দিয়ে দেবো, বলছি আজকে রাতেই দিয়ে দেবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি আজকেও বাইরে আছি, তুমি একটু, আমি টিকিট নিয়ে নেবে, আমি দুটো দিয়ে দেবো, আমি একটু বাদেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা নিয়ে রেখে দাও, আমি দুটো দিয়ে দেবো, আমারও মাথায় নেই একদম। ঠিক আছে, আমি দুটো দিয়ে দেবো। ওকে। হ্যাঁ, কোথায় ছিলাম আমি? আচ্ছা, যে ওই তো প্রোমোটার প্রোমোটার আচ্ছা, তাহলে ইন বিটুইন প্রোমোটার অ্যান্ড টার্মিনেটার, ইফ দেয়ার আর ওয়ান, মানে ইফ দেয়ার ইজ এ ওয়ান জিন, একটাই যদি জিন আছে, তখন সেটাকে আমরা কি বলবো, মোনোসিস্ট্রনিক। কি বলবো, মোনোসিস্ট্রনিক। আর যদি একের থেকে বেশি জিন থাকে, কি থাকে, যদি মোর দ্যান ওয়ান জিন থাকে, তাহলে থেকে থাকে মানে টু আর মোর, মানে গ্রেটার দেন কি হবে, ওয়ান হবে, টু আর মোরও যদি হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, পলিসিস্ট্রনিক। সেটাকে আমরা কি বলবো,
পলিসিস্ট্রনিক। এবার বক্তব্য হচ্ছে যে পলিসিস্ট্রনিক হলে কি ব্যাপার হয়। দেখো বক্তব্য যে এখান থেকে যে এমআরএনএটা তৈরি হবে সে মনোসিস্ট্রনিক হোক আর সে পলিসিস্ট্রনিক হোক, পরে দেখব। আমরা দেখতে পাবো যে আরএনএ পলিমারেজ একবার প্রোমোটারে চেপেছে এবং আরএনএ পলিমারেজ কত দূর অবধি গেছে, টার্মিনেটার অবধি যখন গেছে সে একটাই এমআরএনএ তৈরি করবে, মানে একটাই এমআরএনএ তৈরি করবে, সরি একটাই আরএনএ তৈরি করবে। ঠিক আছে, আমরা যেহেতু জিন বলছি তো আমরা কি বলবো, সে একটাই আরএনএ তৈরি করবে, সিঙ্গেল আরএনএ। এবার যেটা ইউক্যারিওট। হ্যাঁ আমি বলছি। এরপর সে দেখতে পায় যে যদি পরবর্তীকালে আরএনএর যে পার্টটা সেটা সেগমেন্টেড হয়ে গেছে, ঠিক আছে, এখান থেকে পরবর্তীকালে একটাই আরএনএ তৈরি হলো প্রাইমারিলি, কিন্তু পরবর্তীকালে কতগুলো আরএনএ তৈরি হলো, তিনখানা আরএনএর সেগমেন্ট তৈরি হলো। তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে ওপরে কতগুলো কি ছিল আমার, ওপরে কতগুলো ছিল আমার অ্যাকচুয়ালি, যে ওপরে আমার তিনখানা জিন ছিল, সেই তিনখানা জিনের আরএনএটা একসাথে জয়েন্ট ম্যানারে তৈরি হয়েছে, পরবর্তীকালে আরএনএটাকে আমরা ক্লিপ করে নিয়েছি। ঠিক আছে, তো তখন আমি বলবো তাহলে তিনটা জিন ছিল ওপরে, তখন সেটাকে আমি বলবো যে এটা পলিসিস্ট্রনিক। আর মনোসিস্ট্রনিক কখন বলবো, বলছে যখন বাবা একটাই আরএনএ তৈরি হবে এবং সেই আরএনএটা থেকে একটাই প্রোটিন তৈরি হবে, ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলবো, মনোসিস্ট্রনিক। তো আমরা দেখব ইভলিউশনারি যদি আমরা একটু নোটিস করি, একটু ভাবি, তাহলে ইভলিউশন যদি দেখি তাহলে দেখব যারা পলিসিস্ট্রনিক তারা কি বলতো প্রিমিটিভ, তারা হচ্ছে কি প্রিমিটিভ টাইপের বলবো না, তারা তাদের কি বলবো, তাদের যে মানে আচার আচরণ বিহেভিয়ার সেটা হচ্ছে একটু প্রিমিটিভ নেচারের। আর যারা মনোসিস্ট্রনিক তারা হচ্ছে জেনারেলি কি, তারা হচ্ছে অ্যাডভান্স নেচারের। ঠিক আছে, তারা হচ্ছে জেনারেলি অ্যাডভান্স নেচারের। এবং আমরা একটা জিনিস নোটিস করব যে এই পলিসিস্ট্রনিক মানে কি এইরকম জিন, মানে পলিসিস্ট্রনিক এরকম ডিএনএ পলিসিস্ট্রনিক, আমরা বলতে পারি আরএনএ, যাই বলতে পারো, ট্রান্সক্রিপশন ইউনিট এটাও বলতে পারো, যে এরকম পলিসিস্ট্রনিক ট্রান্সক্রিপশন ইউনিট আমরা মেনলি কোনখানে দেখতে পাবো, প্রোক্যারিওটসের দেখতে পাবো। আর মনোসিস্ট্রনিক ট্রান্সক্রিপশন ইউনিট আমরা কোনখানে দেখতে পাবো, ইউক্যারিওট। আমি আরও বলছি যে আমরা প্রোক্যারিওটে দেখতে পাবো, মানে প্রোক্যারিওটে দেখতে পাবো, ঠিক আছে, আমি এটা বলিনি যে শুধুমাত্র এক্সক্লুসিভলি ফাউন্ড ইন প্রোক্যারিওটস, এটা বলিনি, আমরা পলিসিস্ট্রনিক কন্ডিশন ইউক্যারিওটসে দেখতে পেতেই পারি। ঠিক আছে, আমি ওই জন্যই বললাম যে এদের আচার আচরণটা, এদের বিহেভিয়ারটা প্রিমিটিভ। ঠিক আছে, আমরা প্রোক্যারিওট মানে পলিসিস্ট্রনিক ট্রান্সক্রিপশন ইউনিট আমরা ইউক্যারিওটদেরও দেখতে পারি, কিন্তু সাধারণত মনোসিস্ট্রনিক, মাইটোকন্ড্রিয়া হবে না? হ্যাঁ আছে, কিন্তু ইউক্যারিওটদের ক্ষেত্রে আমরা সাধারণত কি দেখতে পাই, মনোসিস্ট্রনিকটা বেশি দেখতে পাই, পলিসিস্ট্রনিকও দেখতে পাই, কিন্তু প্রোক্যারিওটসের ক্ষেত্রে আমরা মনোসিস্ট্রনিক প্রায় দেখতে পাই না বললেই চলে। ঠিক আছে, মোস্ট অফ দ্য জিনস আর পলিসিস্ট্রনিক, মোস্ট অফ দ্য জিনস আর পলিসিস্ট্রনিক। এম আই ক্লিয়ার হোয়াট আই সেড? ঠিক আছে, বোঝাতে পেরেছি? পলিসিস্ট্রনিক আর মনোসিস্ট্রনিক ইভলিউশনারি কে বেশি অ্যাডভান্স, কে বেশি ব্যাপার। দেখো এরপরে আমরা কি করছি, এখানে আমি একটু পড়িয়ে দিচ্ছি যে আমি দুটো ভাগে ভাগ করছি। এই যে আমার প্রোমোটার চাপবে, প্রোমোটার কি করবে, টার্মিনেটার অবধি যাবে, তার মাঝখানে যতটা ডিএনএ স্ট্রেচ আছে সেই ততটুকুন অংশের সে নাকি কি বানাবে, আরএনএ বানাবে। ঠিক আছে, তো এই ঘটনাটাকে, এই যে পুরো সিস্টেমটাকে বা যতটার গল্প আমি বললাম সেটাকে আমরা কি বলি, ট্রান্সক্রিপশন ইউনিট নামে ডাকি। ঠিক আছে, সেটাকে আমরা কি নামে ডাকি, ট্রান্সক্রিপশন ইউনিট নামে ডাকি। এবার তোমরা আমাকে বলবে যে এখানে কিছু কিছু সময় আমরা কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। কি করতে পারি, কন্ট্রোল করতে পারি, মানে মোদ্দা কথা আমরা কি করতে পারি, রেগুলেট করতে পারি। তোমরা আমার কাছে অনেকেই আশা করি আগে থেকে পড়ছো, তোমরা জানো যে আমরা ল্যাক অপেরন পড়েছি, ল্যাক অপেরনের আমি ভিডিও দিয়েছি তোমাদেরকে। তো ল্যাক অপেরনে আমি তোমাদেরকে একটা বলেছিলাম যে কাকে রেগুলেট করা বলে, আমি আর ওই জিনিসটাকে রিপিট করছি না। ঠিক আছে, তোমরা জানো আশা করি, তোমাদেরকে প্রত্যেকবার অনেকবার বলেছি আমি। তো আমরা রেগুলেট করতে পারি, তাহলে যে সমস্ত জিনকে নাকি রেগুলেট করতে পারি তাদেরকে আমরা একটা নামে ডাকি, তাদেরকে আমরা বলি লাক্সুরিয়াস জিন। কি বলা হয়, যাদেরকে রেগুলেট করতে পারি তাদেরকে আমরা কি বলি, লাক্সুরিয়াস জিন, লাক্সুরিয়াস জিন। আর যে সমস্ত জিনকে আমরা রেগুলেট করতে পারি না তাদেরকে আমরা কি বলি, কনস্টিটিউটিভ জিনস। কি বলি, কনস্টিটিউটিভ জিনস। এবার আমার প্রশ্নটা যে আমরা রেগুলেট কিন্তু অনেকগুলো লেভেলে করতে পারি। আমরা এখানে যেহেতু আজকে আমরা ট্রান্সক্রিপশন পড়তে দিয়েছিলাম, তাই আমরা ট্রান্সক্রিপশন লেভেলের গল্পই পড়বো,
কার গল্পই পড়বো, যে ট্রান্সক্রিপশন লেভেলে আমরা কি কি রেগুলেট করতে পারি, মানে অনেক জায়গায় রেগুলেট করতে পারি। আমরা ট্রান্সক্রিপশন লেভেলে রেগুলেট করতে পারি। ট্রান্সক্রিপশন হয়ে যাওয়ার পর যে এমআরএনএটা, যেটা আমার কি তৈরি হয়, এমআরএনএটা তৈরি হয়, সেই এমআরএনএটা বা যে টিআরএনএ বা যে আরআরএনএ যাই তৈরি হোক, সেটাকে আমরা প্রসেসিং লেভেলে রেগুলেট করতে পারি। ঠিক আছে, এই লেভেলটাও যদি পেরিয়ে গেল, রেগুলেট করতে পারলাম না, তাহলে আমরা ট্রান্সলেশন লেভেলে রেগুলেট করতে পারি। আমরা এই লেভেলটাও যদি পেরিয়ে যাই, তাহলে আমরা এনজাইম লেভেলে রেগুলেট করতে পারি। ওই যে আমরা যে ইনহিবিশনগুলো পড়েছিলাম, ঠিক আছে, কম্পিটিটিভ আনকম্পিটিটিভ, তো সেই এতগুলো লেভেল আছে, আমরা এতগুলো লেভেলে রেগুলেট করতে পারি। হ্যাঁ, ট্রান্সক্রিপশন ইজ দ্য ফার্স্ট মোস্ট লেভেল। তুমি যদি এই লেভেলে কাউকে রেগুলেট করে নিতে পারো, তাহলে তোমার জন্য এটা সব থেকে বেটার, কারণ তুমি এনার্জিকে সেভ করবে। ঠিক আছে, এই গোটা রেগুলেশন যে পদ্ধতিটা, সেটা শুধুমাত্র একটা এনার্জি সেভিং পলিসি। ঠিক আছে, এটা আমার ভাষায়, এটা আমি এইভাবেই বলি, এনার্জি সেভিং পলিসি। যে তুমি যদি ট্রান্সক্রিপশন লেভেলে কাউকে রেগুলেট করতে পারছো, তাহলে তুমি সব থেকে বেশি এনার্জি সেভ করতে পারবে। কিন্তু তোমার আরও দুটো স্টেপ যদি এগিয়ে যায়, তুমি রেগুলেট অবশ্যই করলে, কিন্তু রেগুলেট করার সাথে সাথে তোমার কি হলো, তোমার এনার্জিটা কিছুটা লুজ হলো। তো সব থেকে বেশি পরিমাণ এনার্জি তুমি কোন জায়গাতেই সেভ করতে পারবে, যদি তুমি কোন লেভেলে রেগুলেশন করো, তুমি যদি ট্রান্সক্রিপশন লেভেলে রেগুলেশনটা করে দিতে পারো। তো ট্রান্সক্রিপশন লেভেলে রেগুলেশন করার জন্য আমি পড়াচ্ছি না, তোমরা পড়ে এসেছো, আমি একবার শুধু বলছি যে লাক্সুরিয়াস জিনদের নাকি কি জিনিস থাকে, এদের নাকি একটা জিনিস থাকে যেটাকে আমরা কি বলি, অপেরন বলি। কি বলি? অপেরন। অপেরন জিনিসটা কি? বলছে অপেরন জিনিসটার কিচ্ছু না, এটা হচ্ছে একটা ট্রান্সক্রিপশন ইউনিটি। কি হচ্ছে? একটা ট্রান্সক্রিপশন ইউনিট, যার গল্প আমরা পড়েছি, সেই ট্রান্সক্রিপশন ইউনিট। কিন্তু এই ট্রান্সক্রিপশন ইউনিটটা একটু মডিফাইড। এখানে শুধুমাত্র একখানা এক্সট্রা এলিমেন্ট আছে। ঠিক আছে, কি আছে, কীরকম, যে প্লাস একটা অনলি ওয়ান, কি বলবো, ওয়ান এক্সট্রা এলিমেন্ট আছে। কে নাম বলবে এক্সট্রা এলিমেন্টের? কে নাম বলবে? একটি মাত্র এক্সট্রা এলিমেন্ট আছে। কোনটা স্যার? ট্রান্সক্রিপশন ইউনিটে মানে প্রোমোটার, স্ট্রেচার ডিএনএ, টার্মিনেটর ছাড়া একটি মাত্র এক্সট্রা এলিমেন্ট থাকে। প্রমোটার, রেগুলেটর, অপারেটর। কি থাকে? একটা অপারেটর সিকোয়েন্স থাকে। ঠিক আছে, কি থাকে? একটা অপারেটর সিকোয়েন্স থাকে। এই জিনিসটা যদি কারো থাকে, তাহলে ইট ক্যান বি রেগুলেটেড। আমি বলছি না যে সবসময় সে রেগুলেশন হবে, রেগুলেশন হওয়ার জন্য আরও অনেক কিছু ক্রাইটেরিয়াকে ম্যাচ করতে হবে। কিন্তু অপারেটর বলে একটা জায়গা আছে, অপারেটর সিকোয়েন্স। এই অপারেটর সিকোয়েন্স কি করে, যদি কোনো ট্রান্সক্রিপশন ইউনিটে থাকে, তাহলে ডেফিনেটলি জানবে যে ওই জিনটা বা ওই জিনগুলো কি লাক্সুরিয়াস জিন হতে পারে। তাদের কন্ট্রোল বা রেগুলেশন হওয়ার জন্য একটা এক্সট্রা সার্কিট আছে, ঠিক আছে, যার নাম হচ্ছে কি অপারেটর। তাহলে আমাকে সিম্পলি যদি জিজ্ঞাসা করে যে অপারেটরে কে বাঁধে, অপারেটরে আমরা কে বলবো, কে বাঁধে? রিপ্রেসার। আর কিছু বলবো না, যে সে কোনটা ফ্রি বাঁধে, কোনটা এমনি অবস্থায় বাঁধে, আমি এসব কিছু বলবো না। যে অপারেটর, হ্যাঁ, রেগুলেটর বা রিপ্রেসার যাই বলো, অসুবিধা নেই। ঠিক আছে, আমরা রেকর্ডিংটা অন করা আছে তো স্যার? রেকর্ডিং তো অন করাই আছে, বলে মাঝে ঠিক মাঝে আছে, টেনশন দাও ভুলে গেছেন যদি, ওই জন্য স্যার। না, আজ আমি তোমাদেরকে জয়েন করিয়েছি, হ্যাঁ, রেকর্ডিং অন করা আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে রিপ্রেসার এত দূর অবধি বোঝা গেছে প্রত্যেকের। আমি আসিনি, এখনো জায়গায় আসিনি, আমি তোমাদেরই প্রশ্ন করব, মানে আমি আজকে পড়াচ্ছি না, আমি আরও বলছি। তাহলে এইটা হচ্ছে জায়গা। হ্যাঁ, তাহলে যদি বলা হয় যে ট্রান্সক্রিপশন ইউনিটে, মানে আমি যাদের অপেরন জিনিসটা কি, তুমি বলবে ইটস এ সিম্পল ট্রান্সক্রিপশন ইউনিট। ঠিক আছে, বাট দেয়ার ইজ এ ওয়ান এক্সট্রা এলিমেন্ট। হোয়াট ইজ দ্যাট এলিমেন্ট? দ্যাট ইজ আ অপারেটর সিকোয়েন্স। অপারেটর সিকোয়েন্স কোনখানে থাকে? আমরা বলবো যে অপারেটর সিকোয়েন্স নর্মালি নিয়ার দ্য প্রোমোটার থাকে। আমরা বলবো না যে প্রোমোটারের সাথে কোথাও ঘেঁষে থাকে, প্রোমোটারের সাথে ওভারল্যাপড কন্ডিশনে থেকে। বিভিন্ন অপারেটরের ক্ষেত্রে বিভিন্ন রকমের হতে পারে। ঠিক আছে, আমরা বলবো না যে বাবা এটা প্রোমোটারের আপস্ট্রিমেই থাকে, এটাও বলবো না। অ্যারাবিনোস অপেরন পড়ো, যাও দেখো ডাউন স্ট্রিমে আছে, প্রোমোটারও ডাউন স্ট্রিমে আছে, সবই ডাউন স্ট্রিমে আছে। অদ্ভুত একটা অপেরন। হ্যাঁ, আমরা তো নর্মালি দুটো পড়ি, একটা হচ্ছে ল্যাক আর একটা হচ্ছে টিআরপি। অ্যারাবিনোস অপেরন প্রত্যেকটা বইয়ে তুমি পাবে। তো অ্যারাবিনোস অপেরন দেখো তুমি, অ্যারাবিনোস অপেরনে কিন্তু উল্টো ঘটনা পাবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা আপস্ট্রিম ডাউন স্ট্রিমিং সব কিছু জেনারেলাইজ করবো না। আমাকে স্পেসিফিকলি যদি বলে যে তুমি একটা অপেরনের নাম বলো, সেখানে কোথায় থাকে, তাহলে আমি বলতে পারি, কিন্তু আমি জেনারেলাইজ করবো না। বোঝাতে পেরেছি? না, এবার দেখো, তুমি যদি সেই জায়গাটায় যাও, তখন তুমি বুঝতে পারবে যে কেন আমি আপস্ট্রিম ডাউন স্ট্রিম বলতে চাইছি না।
ঠিক আছে, নাহলে আমি তো বলতেই পারতাম যে অপারেটর কোথায় থাকে, নর্মালি আপস্ট্রিমে থাকে, এই কথাটা আমি বলতে পারি যে জেনারেলি অপারেটর কোনখানে থাকে, জেনারেলি আপস্ট্রিমে থাকে আর নিয়ার দ্য প্রোমোটার থাকে। কিন্তু আমি যখন জেনারেলাইজ করছি আমি শুধু একটাই কথা বলছি, জাস্ট নিয়ার দ্য প্রোমোটার, সামটাইম ইটস ওভারল্যাপস উইথ দ্য প্রোমোটার। ঠিক আছে, ব্যাস এইটুকুন বলে আমি আমার গল্প শেষ করে দিচ্ছি। আমি তারপরে জায়গা বলে দিলাম, টিআরপিতে তোমার ল্যাকে এটা আপস্ট্রিমেই থাকে, ডাউন স্ট্রিমে কার কাছে থাকে, অ্যারাবিনোস অপারেন্টটা পড়ো, দেখো অ্যারাবিনোসে কোথায় আছে, ডাউন স্ট্রিমে আছে। এবার তোমাদের আমি একটি প্রশ্ন করব, একদম ডিরেক্ট প্রশ্ন এবং এক কথায় অ্যান্সার দেবে। ঠিক আছে, একটা পলিসিস্ট্রনিক ট্রান্সক্রিপশন ইউনিটের নাম। এটা ভাইভার প্রশ্ন। ল্যাক হচ্ছে ল্যাক কেন বললে? কেন বললে? তিনটা ইয়ে রয়েছে। আরেকটা তাইলে উদাহরণ দাও, অ্যারাবিনোস। আরেকটা দাও তাইলে। টিআরপি, টিআরপি উপরে, হ্যাঁ ট্রিপ্টোফ্যান। তো সবগুলোই বটে, তাই তো? তাহলে এটা তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে একটা পলিসিস্ট্রনিক ট্রান্সক্রিপশন ইউনিটের নাম বলো, ঘাবড়ে যেও না, তুমি কিন্তু স্ট্রেট বলে আসবে। আর তোমাকে যদি বল কেউ একটা মনোসিস্ট্রনিক ট্রান্সক্রিপশন ইউনিটের নাম বলো, তুমি যা ইউক্যারিওটার আসছে মাথায় বলে দেবে, ডিস্ট্রফ ইঞ্জিন বলে দেবে। ঠিক আছে, হ্যাঁ, হিউম্যান ডিস্ট্রফ ইঞ্জিন বলে দিয়ে চলে আসবে যে এটা মনোসিস্ট্রনিক। ব্যাস, আমার বক্তব্য হচ্ছে ঘাবড়িয়ে যেও না। কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু আমি আরও বলছি কোনোদিন কঠিন হয় না। কনসেপচুয়াল কোশ্চেন তুমি যা সাধারণভাবে জেনারেল ওয়েতে যা পড়ো সেটা থেকেই তোমাকে খুঁড়ে বার করে ভেবে নিয়ে উত্তরটা দিতে হয়, কঠিন হয় না। এই যে আমি বলছি যে পলিসিস্ট্রনিক ট্রান্সক্রিপশন ইউনিট কোনটা, একটা উদাহরণ দাও, তোমরাই ভেবে বলেছো যে ল্যাক অপারেন হবে। ল্যাকের কতগুলো জিন আছে? 3টা জিন আছে, জেড ওয়াই এ আছে। টিআরপির কতগুলো আছে? ABCDE জিন আছে। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো তোমরা বলছো, এগুলো আমি একটাও বলছি না, এগুলো তোমরাই বলছো। তো এই জিনিসটাকে একটু ভাবতে হবে শুধু, হ্যাঁ, ভেবে প্রশ্ন করছি, ভেবে উত্তর দেবে। আমি এখনও ট্রান্সক্রিপশনের ভেতরে ঢুকিয়ে আমি যা পড়াচ্ছি এখনও ওপরে ওপরে পড়েছি, আমি প্রসেসে একবারের জন্য যাইনি। এত দূর অবধি হয়েছে, সবার বোঝা গেছে? কারো কোথাও যদি প্রশ্ন থাকে আমাকে করো। স্যার ইউক্যারিওট কি উপরন লাগবে? না, প্রোক্যারিওটেরও অপেরন লাগবে না, তাও পড়িয়ে দিচ্ছি, মানে যেহেতু এটার সাথে ওই জিনিসটা না পড়ালে জিনিসটা বাজে হয়ে না না, যাবে। মানে ইউক্যারিওটিকে কি ওপেরন কন্ট্রোল হ্যাঁ প্রসেস হয়, লাগে, কাজ করে ওটাই বলছি। ওদের তো আরো সফিস্টিকেটেড মেকানিজম আছে। ঠিক আছে, এরকম প্রোক্যারিওটদের মতন প্রপার অপেরন সিস্টেম ওদের সেভাবে নেই, কিন্তু আরো সফিস্টিকেটেড মেকানিজম আছে ওদের। বোঝা গেছে? হুম, দেখো ওদের বেশিরভাগ জিনিস সিস্টেমকে ব্যালেন্স করার জন্য হয়। আর প্রোক্যারিওটসদের যে তুমি অপেরনগুলো পড়ছো সেগুলো বেশিরভাগই হচ্ছে ইউটিলাইজেশন প্রসেস, মানে খাবারকে ভাঙার পদ্ধতি, এই সমস্ত জিনিস পড়ছো। ঠিক আছে, হ্যাঁ, তো ওখানে অনেক রকমের ব্যাপার আছে। ইউক্যারিওটসদেরটা আরও কমপ্লিকেটেড, আরও সফিস্টিকেটেড। প্রোক্যারিওটসের অত ভগবান কোথায় ভালোবাসে, ওদেরকে বেশি ভালোবাসে, মিউটেশন জলদি ঘটায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রোক্যারিওটসদেরটা প্রিমিটিভ কন্ট্রোল, ঠিক আছে, আর ইউক্যারিওটসের সফিস্টিকেটেড কন্ট্রোল। বোঝাতে পেরেছি? চলো, এত দূর অবধি সবার পরিষ্কার? কারো কোথাও প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। 3', 5', 5', 3' আগের দিন দিয়েছিলাম, গন্ডগোল করেছিলে। যাই হোক, ওই গন্ডগোলটা যেন না হয়। আমি তোমাদেরকে কেন করেছিলাম প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোতে যেন তোমরা একটু কেয়ারফুল হও ওই পার্টগুলোতে, যে বাই চান্স যদি একটা পাতা ছিঁড়ে দিয়ে দেয়, বলো দেখাও কোন দিকটা কি, আমি উল্টো পাল্টা করে কেটে দিচ্ছি, নাও তুমি এবারে বলো কি। হ্যাঁ, এই জিনিসগুলোতে একটু তোমরা অ্যাওয়্যার হবে। বোঝা গেছে? আমি এখানে তোমাদের স্প্লাইসিংও যাবো না, ঠিক আছে, তোমরা বললে যাবো, না হলে আমি যাবো না স্প্লাইসিংও। ঠিক আছে, তাহলে চলো, এত দূর অবধি আমার কি পড়া হলো, আমার অপেরনার ওপর একটা ইন্ট্রোডাকশন পড়া হলো। আমাদের মেনলি পড়া না, মানে ভিডিওটাতে কোনটা আছে, প্রোক্যারিওটদের কি তোমার ট্রান্সক্রিপশন প্রসেস আছে। ঠিক আছে, তাহলে প্রোক্যারিওটদের ট্রান্সক্রিপশন প্রসেস পড়ার জন্য আমরা দেখব যে গোটা ডিএনএটাতে আমরা একটা ধরে নিই যে ইকোলাই আছে। ইকোলাইয়ের ধরে নিই কতগুলোই প্রোমোটার আছে, একটাই প্রোমোটার আছে। ঠিক আছে, কতগুলো প্রোমোটার আছে? একটাই প্রোমোটার আছে। এবং সেই প্রোমোটার সিকোয়েন্সটা সাধারণত যে জিনগুলো আছে তার কিসে আছে, তার কোথায় আছে, আপস্ট্রিমে আছে। তার কোথায় আছে, তার আপস্ট্রিমে আছে। বোঝাতে পেরেছি? হ্যাঁ, তো সেই প্রোমোটারের মধ্যে কি নাকি পার্টিকুলার কিছুগুলো পয়েন্ট আছে। একটা কত আছে, -35 বেস পেয়ার এরিয়াতে একটা কি রয়েছে, একটা স্পেশাল সিকোয়েন্স রয়েছে। আর একটা কততে রয়েছে, -10 বিপি এরিয়াতে আরেকটা স্পেশাল সিকোয়েন্স রয়েছে। দুটোই 6 নিউক্লিওটাইড লং একটা করে সিকোয়েন্স। 10 নিউক্লিওটাইড মানে -10 বিপিতে যেটা থাকে তার নাম হচ্ছে কি, টিএ
টাটা অ্যাট, তাই তো হয়েছে। আর -35 যেটা থাকে সেটা কি বলো? TTGACA TTGACA। তো এবার বক্তব্য হচ্ছে যে এটার এই যে পয়েন্টটা টি এর এই টিটা, এটা হচ্ছে -10-এ আছে সত্যিকারে, বাকিগুলো এটা ধরে নাও কততে আছে, -9-এ আছে, এটা কততে আছে, -8-এ আছে, এটা -11-এ আছে। আর এটার যে জিটা সেটা হচ্ছে -35-এ আছে, এটা কত আছে, মানে 30। মাঝেরটা থাকবে তো, হ্যাঁ -10 মানে হ্যাঁ হ্যাঁ মাঝেরটা থাকবে। হ্যাঁ, ওই তো এই টিটা -10-এ আছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আপস্ট্রিমের এই সিকোয়েন্সগুলোকে আমরা এত মন দিয়ে পড়ছি কেন? আপস্ট্রিমের এই সিকোয়েন্সগুলো এগুলো নাকি কি, একটা হচ্ছে আমার রিকগনিশন সিকোয়েন্স, আরেকটা হচ্ছে আমার মেল্টিং সিকোয়েন্স। ঠিক আছে, আমরা শিখেছিলাম যে এই -35 বেস পেয়ারে যে সিকোয়েন্সটা রয়েছে এটা নাকি রিকগনিশন সিকোয়েন্স, এটা হচ্ছে কি রিকগনিশন, সরি, এটা হচ্ছে রিকগনিশন সিকোয়েন্স। আর এই 10 বিপিতে যেটা আছে সেটা হচ্ছে আমার মেল্টিং সিকোয়েন্স। ঠিক আছে, এখানে কি হয়, ডিএনএর মেল্টিং হয় আর এখানে রিকগনিশন হয়। কি কাজটা করে, কাজটা করার জন্য আমাকে কে আছে, আরএনএ পলিমারেজ, কে আছে আমার আরএনএ পলিমারেজ। এই পুরো ঘটনাটা কেন ঘটাচ্ছি, যে আমরা প্রোমোটারের উপর আরএনএ পলিমারেজকে লোড করব, এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। তারপরে আমি টার্মিনেটরে যে আরএনএ পলিমারেজকে নামাবো, এটা হচ্ছে আমার তৃতীয় কাজ। মাঝখানে রয়েছে দ্বিতীয় কাজ, সেটা নিয়ে তোমাকে খুব একটা ভাবার দরকার নেই, সেটা আরএনএ পলিমারেজ মাঝখানে যে স্ট্রেচ অফ ডিএনএটা আছে সেটা থেকেও আরএনএ তৈরি করে নেবে। কিন্তু দুটো কাজ আমাদেরকে ভাবতে হবে, যে আরএনএ পলিমারেজকে আমি প্রোমোটারে চাপাবো কি করে এবং আরএনএ পলিমারেজকে টার্মিনেটরে আমি নামাবো কি করে। ঠিক আছে, তাহলে প্রোমোটারকে আমি কি করলাম, তাহলে আরএনএ পলিমারেজ কি করবে, এ নিজে নিজেই নাকি কি করে, যে এই যে 35 বেস পেয়ারে যে সিকোয়েন্সটা আছে সেটাকে নাকি রিকগনাইজ করে, এই 10 বিপিটাকেও রিকগনাইজ করে। ঠিক আছে, দুটো পার্টি হচ্ছে রিকগনিশন, আমি লিখে দিচ্ছি এটা রিকগনিশন প্লাস মেল্টিং। ঠিক আছে, রিকগনিশন প্লাস মেল্টিং, তো দুটো রিজিয়নকেই সে রিকগনাইজ করে। ঠিক আছে, তো আমরা দেখবো যে আরএনএ পলিমারেজের রিকগনিশনের জন্য কিছুগুলো সাব ইউনিটস আছে। ঠিক আছে, এই যে আরএনএ পলিমারেজটা প্রোক্যারিওটসের ক্ষেত্রে একটা মাল্টি সাব ইউনিট, কি মাল্টি সাব ইউনিট একটা মানে কি একটা প্রোটিন বা একটা এনজাইম যাই বলতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এর মধ্যে কি আছে, একটা আলফা সাব ইউনিট আছে, ঠিক লিখছি আমি, আরেকটা আলফা সাব ইউনিট আছে, একটা কি আছে বিটা সাব ইউনিট আছে, একটা কি আছে বিটা ড্যাশ সাব ইউনিট আছে, একটা কি আছে ওমেগা সাব ইউনিট আছে, যেটাকে বর্তমানে অনেকে বলে যে না না এটার নাম আর করো না, এটাকে বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, আরেকটা সাব ইউনিট আছে যেটার নাম হচ্ছে সিগমা সাব ইউনিট। তাই তো, তো এটাকে আমরা লেখার জন্য একটা পদ্ধতি বার করেছি, যে আমরা লিখছি আলফা টু বিটা, বিটা ড্যাশ ওমেগাটাকে আমি বাদ দিয়ে দিলাম, এটা হচ্ছে সিগমা। তো এটা হচ্ছে আরএনএ পলিমারেজের অ্যাক্টিভ কনফরমেশন। আরএনএ পলিমারেজ ইন দ্য সেল, ঠিক আছে, সেলের মধ্যে সে যখন আছে, সে এই অবস্থায় আছে, আমি প্রপারলি বলছি, সে যখন নিউক্লিয়াসের মধ্যে আছে সে নাকি এই স্টেটেই থাকে, এটা হচ্ছে এর অ্যাক্টিভ স্টেট। ঠিক আছে, এই স্টেটে এই কি করে, প্রোমোটারে লোড হতে পারে। এই স্টেটটা হচ্ছে সেই স্টেটটা যে স্টেটে কি হতে পারে, প্রোমোটারে কি হতে পারে, লোড হতে পারে। তো প্রোমোটার লোডিং এর জন্য বলছে এই যে সিগমা ফ্যাক্টর বলে যে ফ্যাক্টরটা আছে, এটা বড় গুরুত্বপূর্ণ। এ কি করতে পারে, এই যে দুটো সিকোয়েন্স আছে, দ্যাট ইজ মানে -35 বিপি আর -10 বিপি, এই দুটো সিকোয়েন্সকে সে রিকগনাইজ করে এবং গোটা আরএনএ পলিমারেজটাকে নিয়ে যে প্রোমোটারে সে বসিয়ে দেয়। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর কি করবে, আমাদের যে ডিএনএটা হাইড্রোজেন বন্ডিংয়ে বন্ড হয়ে আছে, এইটা হচ্ছে প্রোমোটার, প্রোমোটারে সে কি হলো, আরএনএ পলিমারেজ বাইন্ড করে গেল। ঠিক আছে, মনে করো এই জায়গাটায় আছে -10 বিপি আর এই জায়গাটায় আছে -35 বিপি। ঠিক এই জায়গাটার ডিএনএটাকে সে কি করে, মেল্ট করে। বড় গুরুত্বপূর্ণ, প্রথম ডিএনএটাকে মেল্ট করা মানে কি, ডিএনএর মধ্যে যে হাইড্রোজেন বন্ডিংগুলো ছিল, ডাবল বন্ড যে স্ট্র্যান্ডটা ছিল, ডাবল স্ট্র্যান্ডের যে ডিএনএটা ছিল, সেই যে হাইড্রোজেন বন্ডগুলোকে কি করা, ব্রেক করা। তাহলে সেই ওই জায়গাটাই কি হলো, ওই জায়গাটার ডিএনএটারই মেল্টিং হলো। আরএনএ পলিমারেজ মাথায় বসে আছে, দেখো এইভাবে বসে আছে, তাহলে মেল্টিংটা কোন জায়গায় হলো, ফার্স্ট মেল্টিং অকার্স ইন -10 বিপি রিজিয়ন, এই জায়গা হচ্ছে মেল্টিং এর সাইড। রিকগনিশন দুটো সাইড দ্বারাই হয়, 35 দ্বারাও হয়, -10 দ্বারাও হয়, ঠিক তো, কিন্তু মেল্টিংটা কোন জায়গায় হয়, -10 বিপি এরিয়াতে। এবং আরএনএ পলিমারেজটা অনেকটা বড় অঞ্চলকে কভার করে রাখে। কিন্তু দুঃখের বিষয় যে যখন সিগমা ফ্যাক্টর থাকে, সিগমা ফ্যাক্টর রিকগনিশনের জন্য বড্ড
গুরুত্বপূর্ণ। কিন্তু সিগমা ফ্যাক্টর নাকি কি করে, যে যখন আরএনএ পলিমারেজ প্রোমোটারে লোড হয়, নাকি প্রোমোটারটাকে মানে প্রোমোটার রিজিয়নে আরএনএ পলিমারেজকে প্রপারলি ফিট করাতে সে পারে না। ঠিক আছে, সে লোড তো চেপে তো যায়, ঠিক আছে, কিন্তু সে প্রপারলি কিন্তু কি হয় না, সে প্রপারলি বসতে পারে না, মানে প্রপার সিটিংটা হয় না, তার প্রপার বাইন্ডিংটা হয় না, বাইন্ড করে গেছে কিন্তু প্রপার বাইন্ডিং হয় না। প্রপার বাইন্ডিং মানে যেটা খাপে খাপ বলি, তো খাপে খাপ সে বসেনি, যেহেতু খাপে খাপ সে বসেনি, সে কি করতে পারে না, এই যে ফরওয়ার্ড মুভমেন্টটা রয়েছে, সেই ফরওয়ার্ড মুভমেন্টটা সে কি করতে পারে না। তাহলে সিগমা ফ্যাক্টর বসিয়ে তো দিয়েছে, রিকগনাইজ করে দিয়েছে, সে চাপিয়েও দিয়েছে, কিন্তু ফরওয়ার্ড মুভমেন্ট করতে দিচ্ছে না কাকে, আরএনএ পলিমারেজকে। তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, খুব বাজে উদাহরণ দিয়েছিলাম, আশা করি ভিডিওতে দেখেছো, যে কি হয়েছে, যে আমি চেয়ারে বসবো কিন্তু আমার পেছনে একটি ছোট বল লাগানো আছে, ঠিক আছে, আমি যতই ভালো করে চেয়ারে বসার চেষ্টা করি আমি বসতে পারবো না। ঠিক আছে, আমি চেয়ারে নড়াচড়া তো দূরের কথা, আমাকে চেয়ার নিয়ে অনেক দূর যেতে হবে, ধরো আমি চেয়ার ঘোঁষড়ে ঘোঁষড়ে যাবো, আগে তো চেয়ারটাই বসতে হবে প্রপারলি, আমাকে চাকা দেওয়া চেয়ার মনে করো, ঠিক আছে, তো আমাকে চেয়ারটাই তো ফার্স্ট অফ অল বসতে হবে। সাইকেলের মনে করো, সাইকেল ধরে নাও, যে সাইকেলের সিটে আমি বসবো কিন্তু পেছনে বল আছে, তো আমি বসবো কেমনভাবে? তো সিগমা ফ্যাক্টর একটা এমন অদ্ভুত জায়গায় থাকে যে কি করে, রিকগনিশনে হেল্প করে, কিন্তু সে ডিএনএ এই যে আরএনএ পলিমারেজকে প্রপার বাইন্ডিং করতে দেয় না। সেই বাইন্ডিংয়ের জন্য আরএনএ পলিমারেজটা সামনের দিকে এগোতে পারে না, মানে কোন সাইডে এগোতে পারে না, যদি ডিএনএ স্ট্র্যান্ডটাকে দেখি তাহলে সে 5 প্রাইম এন্ডের দিকে মুভ করতে পারে না, এটা 3 প্রাইম এন্ড, তো 5 প্রাইম এন্ডের দিকে মুভ করতে পারে না। তাহলে এই সিগমা ফ্যাক্টরকে কি করে দিতে হবে, আমাকে বাদ দিতে হবে। সিগমা ফ্যাক্টরকে কি করে দিতে হবে, বাদ দিতে হবে। তাহলে সিগমা ফ্যাক্টর রিমুভাল একটা প্রসেস আছে, সেই সিগমা ফ্যাক্টরকে আমরা যদি রিমুভ করে দিই, তবে যেয়ে দেখবো কি, আমার যে ওই বসাটা যেটা বললাম, যে আমি পেছন থেকে বলটা সরিয়ে নিলাম, তাহলে আমি প্রপারলি সিট করতে পারবো, বসতে পারবো, ঠিক আছে, সেরকম আরএনএ পলিমারেজ ডিএনএর উপর প্রপারলি বসে যায় এবং সে এরপরে ফরওয়ার্ড মুভমেন্ট করতে পারে। তো তখন আমরা কি বলেছি, যে আরএনএ পলিমারেজের দুটো ফর্ম রয়েছে। একটা হচ্ছে আরএনএ পলিমারেজ যখন পুরো সবাইকে নিয়ে থাকে, ফুল ফ্যামিলিকে নিয়ে থাকে, তখন সেটার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ হলো এনজাইম। এই হলো এনজাইম ফর্মটা রিকগনিশন এবং লোডিং এই দুটোর জন্য গুরুত্বপূর্ণ। আর যখন সিগমা ফ্যাক্টর বাদ চলে গেল, তখন সেটাকে আমরা কি বলি, কোর এনজাইম। তখন সেটাকে কি বলি আমরা, কোর এনজাইম। কোর এনজাইম কি করে, ফরওয়ার্ড মুভমেন্টে হেল্প করে। আচ্ছা, তোমাকে একটা যদি প্রশ্ন করি, যে সিগমা ফ্যাক্টর যতক্ষণ ছিল, ঠিক আছে, সিগমা ফ্যাক্টর প্রোমোটারে লোড তো করে দিল আরএনএ পলিমারেজকে, কিন্তু দুঃখের বিষয় সিগমা ফ্যাক্টর থাকার জন্য আরএনএ পলিমারেজ ফরওয়ার্ড মুভমেন্ট করছে না। আচ্ছা, যতক্ষণ সে ফরওয়ার্ড মুভমেন্ট করছে না, ততক্ষণ কি সে আরএনএ ট্রান্সক্রিপ্ট মানে আরএনএ তৈরি করছে? স্যার হবে, হয়ে ওই আট বারবার থেকে ঘরে কি নাম, হবে, হয়ে সেটা খসে পড়বে 2-3 বার। কি নাম, অ্যাবর্টিভ ট্রান্সক্রিপশন। কি নাম, অ্যাবর্টিভ অ্যাবর্টিভ ট্রান্সক্রিপশন। কি নাম, অ্যাবর্টিভ ট্রান্সক্রিপশন। 8 থেকে 9 বেস মানে বেসের কি তৈরি হয়, নিউক্লিওটাইডের কি তৈরি হয়, আরএনএ তৈরি হয়, তারপর সেটা নর্মালি খসে পড়ে যায় স্টেবিলিটি না থাকার জন্য, ঠিক আছে, হ্যাঁ, কারণ আরএনএ পলিমারেজ যে প্রপার ফাংশনিংয়ের জন্য কি করতে হবে, যে এই যে আরএনএটা তৈরি করবে, নতুন যে আরএনএটা তৈরি করবে না, সেই আরএনএটা পুরনো মানে যে ডিএনএটাকে দেখে দেখে তৈরি করবে, তার সাথে সে কিন্তু হাইড্রোজেন বন্ড করে থাকবে। কিন্তু এখানে দুঃখের বিষয়, আরএনএটা পরপর নিউক্লিওটাইড যুক্ত হয়ে যায়, কিন্তু এই যে হাইড্রোজেন বন্ডটা, মানে যেটাকে আমরা বলি যে ডিএনএর সাথে সে আরএনএটা হাইড্রোজেন বন্ড করে আছে, এই ঘটনাটাকে আমরা ডিএনএ আরএনএ হাইব্রিড বলে ডাকি। এই হাইব্রিডাইজেশনটা হয় না, ঠিক আছে, এই হাইড্রোজেন বন্ডগুলো যুক্ত হয় না। এর ফলে কি হয়, ছোট যে আরএনএটা থাকে সে কি হয়ে যায়, সে পড়ে যায়। কারণ এখনও অবধি কি হয়, যে আমাদের আরএনএ পলিমারেজটা সে প্রপারলি ফাংশনাল নয়। কেন ফাংশনাল নয়, তোমাকে কি করে দিতে হবে, তোমাকে ওই সিগমা ফ্যাক্টরকে বাদ দিয়ে যেতে হবে। সিগমা ফ্যাক্টর রিকগনিশনের জন্য বড্ড গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরে ওকে আমাকে কি করে দিতে হবে, বাদ দিতে হবে। বোঝাতে পেরেছি আমি কি, হ্যাঁ, তার জন্য আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। জাস্ট লাইক আমাদের কিষেনজিকে মনে আছে তোমাদের কাউকে, সে কিষেনজি, বুঝেছো, যে ওকে আনার জন্য, তৃণমূলকে আনার জন্য খুব একটা বড় গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করতো, কিন্তু যেই চলে এলো ওকে কি করতে হবে, বাদ দিতে হবে, ঠিক আছে, ওই মাওবাদী কিষেনজি, অনেকে চিনবে হয়তো। তো সিগমা ফ্যাক্টরের রোলটা কিন্তু মোরাললেস লাইক কিষেনজি। তো যাই হোক, চলো আমরা কোনখানে যাচ্ছি এরপর। হ্যাঁ, পলিটিক্যাল কথাবার্তা বলা উচিত নয় যদিও, যাই হোক তাও বলে ফেললাম, চলো, হয়েছে। নেক্সট, তাহলে এই গেল আমার ফরওয়ার্ড মুভমেন্ট হবে, বোঝা গেছে।
তাহলে ফরওয়ার্ড মুভমেন্ট হলে এরপর আমাকে প্রোমোটার ছেড়ে সে কী হয়ে যাবে, সামনের দিকে এগোবে, যাতে স্ট্রেচ অফ ডিএনএ যেটা সিনথেসিস করা উচিত সেই ডিএনএটার সিনথেসিস করতে শুরু করবে, সেই ডিএনএটাকে দেখে দেখে সে আরএনএ বানাবে। এবার বক্তব্য হচ্ছে যে এর আগে কিছুগুলো কমপ্লেক্সের নাম আছে, তোমরা আশা করি সেই কমপ্লেক্সগুলোর নাম জানো। একটার নাম হচ্ছে ক্লোজড বাইনারি কমপ্লেক্স, ঠিক আছে। ঠিক আছে, তারপরে কি বলেছিলাম, যখনই ডিএনএটার মেল্টিং হয়ে গেল সেটাকে কি বলা হচ্ছে, ওপেন বাইনারি কমপ্লেক্স, ঠিক তো। যেই আরএনএ সিনথেসিস স্টার্ট হয়ে গেল সেটাকে আমরা কি নাম দিচ্ছি, টার্নারি কমপ্লেক্স। মনে আছে নামগুলো, না এগুলো আরও বলতে হবে? চলো একজন আমাকে বলো, কেউ, আমি তো পড়া দিয়েছি, আমি তো পড়াচ্ছি না, বলো আমাকে, বলো যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্লোজড বাইনারি কমপ্লেক্স, মানে হোয়াট ইজ দ্য কন্ডিশন। ডিএনএ প্লাস নন মেল্টেড ডিএনএ প্লাস আরএনএ পলিমারেজ হলো এনজাইম, হ্যাঁ সেটাকে ক্লোজ বাইনারি কমপ্লেক্স। ঠিক আছে, তাহলে আরএনএ পলিমারেজ এটা কোথায় আছে? প্রোমোটারই আছে। ঠিক, তাহলে এটাকে বলবো ক্লোজড বাইনারি কমপ্লেক্স। এরপরে কি হবে, ওপেন বাইনারি এরপরে কমপ্লেক্স। ডিএনএটা কখন মেল্টেড হয়ে যাবে। কখন? মেল্ট হওয়ার পর স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আরএনএ পলিমারেজটা কোথায় আছে? প্রমোটারটা ছেড়ে বেরোবে। প্রোমোটারটা ছেড়ে বেরোবে, না, বেরোয়নি, বেরোয়নি। না, ও তো ওপেন হওয়ার পরে অ্যাবর্টিভ ট্রান্সক্রিপশন স্টার্ট হবে গো, এখনো তো বেরোয়নি, বেরোবে। মানে সিগমা ক্লাস সিগমা মানে আসেনি। এটা অ্যাবর্টিভ ট্রান্সক্রিপশনের আগের অবস্থা। হ্যাঁ, অ্যাবর্টিভ ট্রান্সক্রিপশন হ্যাঁ। চলছে চলছে, ভাবো কন্ডিশনটা ভাবো, ও ছেড়ে যদি বেরিয়ে গেল তাহলে তো ও এগিয়ে গেল। জাস্ট আমি তোমাকে বলছি যে কখন ওপেন বাইনারি তৈরি হলো, ডিএনএটার মেল্টিং হলো, তাই তো। যেই মেল্টিং হলো ডিএনএটা ওপেন হলো, এখনো কিছু স্টার্ট হয়নি, শুধু ডিএনএটা খুলেছে, এখনো আরএনএ পলিমারেজ তার অ্যাক্টিভিটি দেখায়নি, দেখাবে দেখাবে, দাঁড়া ওয়েট কর। এরপরে কি হলো, আরএনএ সিনথেসিস স্টার্ট হলো, ঠিক আছে। কি কমপ্লেক্স তৈরি করলো সে, টার্নারি কমপ্লেক্স। ব্যাস, ঠিক তো। অ্যাবর্টিভ ট্রান্সক্রিপশন স্টার্ট হওয়ার সাথে সাথে সে কি শুরু করলো, টার্নারি কমপ্লেক্স স্টার্ট করলো, হয়েছে। এরপরে মানে এখানে কি সিগমাটা যোগ হয়েছে? না, সিগমা এখন আছে, আচ্ছা, এখন আছে। এখনো আছে। অ্যাবর্টিভ ট্রান্সক্রিপশন যতক্ষণ চলছে ততক্ষণ সিগমা থাকবে, মোটামুটি 2 থেকে 3 বার অ্যাবর্টিভ ট্রান্সক্রিপশন হয়, ঠিক আছে, 2 to 3 টাইমস অ্যাবর্টিভ ট্রান্সক্রিপশন হয়, তারপরে সিগমা ফ্যাক্টরটা কি হয়, ওখান থেকে সরে যায়, আর তারপরে মেনটা শুরু হবে। তারপরে ও প্রপারলি ফিট করে, তখন ডিএনএ কে স্লাইড করতে পারে, নাহলে ডিএনএ কে স্লাইড করতে পারে না। দেখো, আমরা যখন ডিএনএ রেপ্লিকেশন পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম যে ডিএনএ কে, মানে ডিএনএ পলিমারেজ 3 কে স্লাইড করানোর জন্য একটা এলিমেন্ট ছিল যার নাম ছিল বিটা ক্ল্যাম্প, তাই তো। একে এখানে স্লাইড করানোর জন্য কেউ নয়, এ একাই 100। এ তো দেখছি একাই হেলিকেজ অ্যাক্টিভিটি দেখায়, একাই পলিমারেজ অ্যাক্টিভিটি দেখায়, এই সব দেখাতে পারে, এ নিজে নিজে স্লাইডও করতে পারে, ঠিক আছে, প্রপার ডায়ামিটার মেনে স্লাইড করবে, কিন্তু সিগমা ফ্যাক্টরটাকে বাদ দিয়ে দিতে হবে। তো সিগমা ফ্যাক্টর যখন আছে, খুলে গেছে, আরএনএ সিনথেসিস স্টার্ট হয়ে গেছে, মানে অ্যাবর্টিভ ট্রান্সক্রিপশনই করছে, টার্নারি কমপ্লেক্স। আবার যখন সে নর্মাল মানে প্রপার আরএনএ সিনথেসিস স্টার্ট করেছে, অ্যাবর্টিভ ট্রান্সক্রিপশন ছেড়ে সে প্রপার কি করছে, আরএনএ সিনথেসিস করছে, তখনও টার্নারি কমপ্লেক্স। বোঝাতে পেরেছি আমি কি বললাম? ঠিক, ঠিক তো, বোঝাতে পেরেছি? তাহলে আমি কি লিখছি, প্রথমে ক্লোজড বাইনারি, মানে এখানে শুধুমাত্র কে আছে, ডিএনএ প্লাস কে আছে, আরএনএ পলিমারেজ। আমরা একটু লিখি যে ডিএনএটা আনমেল্টেড আছে, কি আছে, ডিএনএটা আনমেল্টেড কন্ডিশনে আছে, ঠিক আছে। ওখানে আমি কি লিখেছিলাম আমার মনেও নেই, আচ্ছা, এখানে ওখানে আনমেল্টেড লিখেছিলাম না অন্য কিছু, যাই হোক, যাই লিখেছি একই, এই জিনিসটাই বলেছি তোমাদেরকে, ঠিক আছে। এরপরে লিখছি আমি ওপেন বাইনারি কমপ্লেক্স, এখানে কি যে ডিএনএটা আছে সেটা মেল্টেড, সেটা ডিএনএটা মেল্টেড প্লাস কে আরএনএ পলিমারেজ। আর কি লিখছি, আমরা কি লিখছি, টার্নারি কমপ্লেক্স, টার্নারি কমপ্লেক্স। টার্নারি কমপ্লেক্সে কি আছে, যে ডিএনএ আরএনএ হাইব্রিড, ডিএনএ আরএনএ হাইব্রিড, মানে এই রকম যদি ডিএনএ হয়, ডিএনএর সাথে কে হাইব্রিড করে আছে, আরএনএটা হাইব্রিড করে আছে, ঠিক আছে। এই জায়গাটা একটু গোল করা উচিত ছিল, যাই হোক, টেকনিক্যালি বুঝে নাও তোমরা, হয়েছে। ডিএনএ আরএনএ হাইব্রিড প্লাস কে আছে আমার আরএনএ পলিমারেজ, ঠিক আছে। আচ্ছা, ক্লোজড বাইনারি কমপ্লেক্সে কে থাকবে, এখানে অবভিয়াসলি হলো এনজাইম থাকবে। ওপেনে কে থাকবে, যে ওপেনে প্রথমে যখন ওপেন হলো অবশ্যই হলো এনজাইম থাকবে। আরএনএ পলিমার যখন টার্নারি কমপ্লেক্স তৈরি হলো প্রথমে হলো থাকবে, তারপরে সেটা কিসে
কনভার্ট হয়ে যাবে, কোরে কনভার্ট হয়ে যাবে। বোঝাতে পেরেছি? ঠিক তো? তাহলে এই গেল ট্রান্সক্রিপশনের গল্প সামান্য করে। এইটুকুন তোমাদের একটু কনসেপচুয়ালি ভাবো, যা ভাববে কনসেপচুয়ালি। ট্রান্সক্রিপশনের স্পিড আশা করি দেখেছো, পার সেকেন্ডে প্রায় 30 থেকে 40টা নিউক্লিওটাইডসে জয়েন করাতে পারে। ঠিক আছে? আচ্ছা, এই ডিএনএ আরএনএ হাইব্রিড হয় তো এরকম হয় তো, তোমরা আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও, হোয়াট ইজ ট্রান্সক্রিপশন বাবল? পড়ানো আছে, সব পড়ানো আছে। হোয়াট ইজ ট্রান্সক্রিপশন বাবল? যখন ওই ওপেন কমপ্লেক্সটা হচ্ছে হুম। তখন ওইখানে মানে বাবল লাইক স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। কোনটা? হুম, দেখো, ডিএনএ হাইব্রিড, ডিএনএ আরএনএ হাইব্রিডের আগে এই দেখো আঁকা আছে, জাস্ট হ্যাঁ। মেল্টিং হওয়ার পর যেটা খুলে গেল, ঠিক আছে, সেটাই হচ্ছে ট্রান্সক্রিপশন বাবল। মানে দিস Bubble. পার্ট ইজ অ্যাভেলেবল ফর আরএনএ সিনথেসিস। ঠিক আছে? এই বাবলটা স্লাইড করে, ঠিক আছে, যখনই এই আমার ডিএনএ পলিমারের সামনে দিয়ে এগিয়ে যাবে, পেছনের যে ডিএনএটা সেটা লক হয়ে যায়, আর এই যে আরএনএটা নতুন যে নেসেন্ট এম আরএনএটা তৈরি হয় সেটা কি হতে থাকবে? ঝুলতে থাকবে, সেটা নিচের দিকে চলে যাবে। ঠিক আছে? আর এইখানে নতুন আরএনএ, এটা হচ্ছে আরএনএ পলিমারেজ, ঠিক আছে, এ তৈরি করবে। ঠিক আছে? তাহলে কি হবে? আরএনএ পলিমারেজ নতুন আরএনএ তৈরি করছে, এ সবার সামনে আছে, এর পেছনে ডিএনএ আরএনএ হাইব্রিড আছে, আর তারও পেছনে কি আছে? অনলি কে আছে? আরএনএ। ঠিক আছে? অনলি আরএনএ কি অবস্থায় আছে? সিঙ্গেল স্ট্র্যান্ডেড অবস্থায় সে কি করছে? ও হ্যাং করে আছে। সে কি অবস্থায় আছে? ওভারহ্যাং লিখলাম না, সরি। সে কি অবস্থায় কি করে আছে? সে হ্যাং করে আছে। তাহলে এইটা ছিল কার গল্প? এটা ছিল তোমার পুরো সিস্টেমটার গল্প, যে আরএনএ পলিমারেজ সবার সামনে। ঠিক আছে? এরপরে যে আরএনএটা ওই আরএনএ পলিমারেজে তৈরি করেছে, ইট ইজ ইন বাউন্ড কন্ডিশন উইথ দ্য ডিএনএ, অ্যান্ড দিস পার্ট ইজ কল্ড ডিএনএ আরএনএ হাইব্রিড। তারপরে আরেকটা আরও এমআরএনএ আছে, যে এই সরি বারবার এমআরএনএ বলছি ভুলবশত, বলো না, হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে তো হয়তো। তারপরে যে আরএনএটা আছে, কারু মানে মাইক্রোফোন অন আছে, অফ করে নাও। তারপরে যে আরএনএ, ওপেন আছে। হ্যাঁ, একটু অফ করে নাও তাহলে, একটু কারু মাইক্রোফোন অন আছে, একটু অফ করে নাও। হয়ে গেছে মানে, যাই হোক, আমি দেখতে পাচ্ছি না। তো এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে হ্যাং পার্ট, এটা হচ্ছে আমার কি পার্ট? হাইব্রিড পার্ট। এটা হচ্ছে আমার কি পার্ট? হাইব্রিড পার্ট। ঠিক আছে? আমার বলছি না, আমি ভিডিওটা কিন্তু দেখেছো যারা, তারাই বুঝতে পারবে, আমি কিন্তু টাইম দিয়েছিলাম তোমাদের। ঠিক আছে? এটা হচ্ছে হাইব্রিড পার্ট। চলো চলো, এরপর আমরা টার্মিনেশনে যাই। বুঝে গেছে? হয়ে গেছে, হয়েছে তো স্যার এইটা কি আগের ভিডিওগুলো যেগুলো মানে হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এগুলো মোরালের সব আগের ভিডিওই। ঠিক আছে? আগের ভিডিও বা আমার নতুন কিছু করা আছে, ওগুলো আর দিচ্ছি না, একটা দেখলেই হবে। ঠিক আছে? ঠিক, চলো। তো এটা, স্যার। হ্যাঁ স্যার বলছি ল্যাকটোজ ওপেরনের ভিডিওটা আমরা পাইনি, ওটা একটু পাঠিয়ে দেবেন? ঠিক আছে, ল্যাকটোজ ল্যাক অপেরন টিয়ার, আচ্ছা ঠিক আছে, ল্যাক, ঠিক আছে, ল্যাক পাঠিয়ে দেবো। শুধু তাহলে অপেরনটাই পাঠিয়ে দেবো নাকি? না তোমরা অ্যাটিনিউয়েশন ম্যাটিনিউয়েশন এখন দেখে সময় নষ্ট করো না, শুধু শুধু এগুলো থেকে জিজ্ঞাসা করবে না। ঠিক আছে। ঠিক, আমি অপেরনের ল্যাকটাই পাঠিয়ে দেবো শুধু। হয়েছে? তাহলে এটা হ্যাং পার্ট। এরপরে বলছে যে টার্মিনেটার আসবে। কোথায় আসবো আমরা? ওই টার্মিনেটার সাইটে আসবো। দেখো, টার্মিনেটার সাইটে বলছে কি রয়েছে, একটা বিশেষ একটা সিকোয়েন্স তো থাকেই। ঠিক আছে? যে জায়গাটায় টার্মিনেশন হয়, ধরে নাও এই পার্টটা হচ্ছে টার্মিনেটার, টার্মিনেশন সিকোয়েন্স। তো আমরা এটাকে কি বলি? টার্মিনেটার বলি। কি বলি? টার্মিনেটার। সিলভেস্টার আর্নল্ড শোয়ার্জনেগারের সিনেমাটা দেখেছো? টার্মিনেটার অনেকগুলো পার্ট আছে, দেখে নিও, ভালো সিনেমা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো টার্মিনেটার মানে হচ্ছে খতম করে দেওয়া, শেষ। ঠিক আছে? তো শেষ করব। ঠিক আছে? তো এই টার্মিনেটারে কিছু স্পেশাল সিকোয়েন্স থাকে। এখানে কি থাকে? অ্যাকচুয়ালি ইনভার্টেড রিপিটস থাকে। কি থাকে? ইনভার্টেড রিপিটস থাকে। এটা অনেকে ইনভার্টেড প্যালিন্ড্রোমও বলে। ঠিক আছে? আইপি বা আইআর, আইআর বলতে আমি বেশি পছন্দ করি। ঠিক আছে? ইনভার্টেড রিপিটস থাকে। ঠিক আছে? তো কি হয় এই ইনভার্টেড রিপিটসগুলোই কি হয় অ্যাকচুয়ালি, আগে সবার আগে বোঝো যে সিকোয়েন্স বেসড টার্মিনেশন, যে একটা স্পেশাল সিকোয়েন্স আছে। সেই সিকোয়েন্স কি হয়, যে এই যে এমআরএনএটা তৈরি হয়, সেই এমআরএনএটা মনে করো তৈরি হয়ে, মনে করো ওই টার্মিনেটারে কে আছে? আমার আরএনএ পলিমারেজ আছে, পড়ে যাওয়ার কথা এখানে। সে কি তৈরি করেছে? এরকম এমআরএনএ তৈরি করে, শুধু এইটুকুন পার্ট সে ঝুলছে। ঠিক আছে? আর এই পার্টটা পুরোটা লম্বা হয়ে হ্যাং হয়ে আছে। এই হ্যাং পার্টের মধ্যে এমন একটা সিকোয়েন্স আছে যে কি হয়েছে, এই হ্যাং পার্টটা কি করেছে? এই রকম একটা
হেয়ার পিন লাইক স্ট্রাকচার তৈরি করেছে। কীরকম? একটা এরকম হেয়ার পিন লাইক স্ট্রাকচার তৈরি করেছে। এইরকম হেয়ার পিন লাইক স্ট্রাকচার টিআরএনএতে আছে। ঠিক আছে, টিআরএনএর আমরা যেটাকে কি বলি, স্টেম বলি, আর এটাকে লুপ বলি। তো ওই যে জিনিসটা সেটা এখানেও আছে, অন্য কিচ্ছু না। যার স্টেম পার্টটাই কি আছে, বেস পেয়ার করে আছে, আর এই মাথাটা গোল করে ফুলে গেছে, কারণ এখানে কোনো বেস পেয়ারিং হয়নি। ঠিক তো? তাহলে এই পার্টটাই বেস পেয়ার হয়েছে আর এই পার্টটা ফুলে গেছে। এইরকম যদি সিকোয়েন্স থাকে কি হয়, আমি একটু আগে বললাম যে ডিএনএ আরএনএ হাইব্রিড হচ্ছে কোন পার্টটা, যে পার্টটাই আরএনএটা কার সাথে যুক্ত অবস্থায় আছে, ডিএনএতে যুক্ত অবস্থায় আছে। এবার বলি যে এই যে হ্যাঙ্গের সাইজ কতটা, সেটা বড় গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হ্যাঙ্গের সাইজ যত বেশি হবে তোমার এই হাইব্রিডাইজেশনের এরিয়াটাও তত বেশি হবে। মনে করো ইয়ার লম্বা আমার কি আছে, একটা হ্যাং আছে, তাহলে আমাকে অনেকটা অংশের আরএনএকে ডিএনএর সাথে যুক্ত করে রাখতে হবে, নাহলে নিজে নিজেই খসে পড়ে যাবে। তাই তো? মানে ওপরে আমাকে চিটটা সঠিকভাবে দিয়ে রাখতে হবে, নাহলে কি আরএনএ পলিমারেজ থেকে গোটাটাই ছেড়ে পড়ে যাবে। তো আমাকে ওই জন্য আমি কী করবো, যে হ্যাঙ্গের সাইজ কত বড় এমআরএনএ ঝুলছে, তো সে ঝুলুক, কোনো অসুবিধা নেই। যদি ঝুলছে তাহলে ওপরে আমাকে কি করতে হবে, ডিএনএর সাথে চিটটা একটু বেশি এরিয়া ধরে করতে হবে। আগে যদি আমি এতটুকুন এরিয়া ধরে করছি, তাহলে আমার যদি হ্যাঙ্গের সাইজ বেশি হয়, আমি একটু বেশি এরিয়াকে কি করব, কভার করব। এই টার্মিনেটারে কি করে, একটা ইনভার্টেড রিপিট থাকার জন্য এই পট করে একটা হেয়ার পিন তৈরি হয়। এই আরএনএটার নিয়ম অনুযায়ী ডিএনএর সাথে হাইব্রিড করার কথা ছিল, কিন্তু সে ডিএনএর সাথে হাইব্রিড না করে নিজের সেলফ পেয়ারিংয়ে সে বেশি মত্ত হয়ে যায়। তার কি হয়, সে সেলফ পেয়ারিং করে নেয়। তার ডিএনএর সাথে পেয়ার করার কথা ছিল কমপ্লিমেন্টারি বেস পেয়ারে, কিন্তু সে নিজের স্ট্র্যান্ডের সাথে সেলফ পেয়ারিং হয়ে গেছে। এর ফলে কি হয়, যেটা কন্ট্যাক্টের এরিয়া, সেই এরিয়াটার যে কি বলতো, যেটা এরিয়া, সেটা কি হয়ে যায়, কমে যায়, সেটা লেস হয়ে যায়। এর ফলে কি হয়, যে হ্যাংটাও তখন অনেক লম্বা হয়ে গেছে। একদম তো শেষ পার্ট, ডিএনএটা এমআরএনএর সাইজটা অনেক বড় আছে। আমি তো বলছি টার্মিনেটারে শেষ হয়ে যাবে নিয়মেই, তো আমি একটু টেকনিক করে শেষ করব। ঠিক আছে, তো অনেক লম্বা হয়ে গেছে, সেই এমআরএনএটা ভারে লদ করে নিচে পড়ে যায়। এই যেই পড়ে গেল, সেই প্রেশারে একটা কেজ পড়ে যায়, আমাদের আরএনএ পলিমারেজও পড়েছে। তাহলে এমআরএনএও পড়লো, আরএনএ পলিমারেজও নর্মালি ফল অফ করলো। কিসের জন্য? আমি একটা স্পেশাল সিকোয়েন্স দিয়েছি। ঠিক আছে, মনে করো আরএনএ পলিমারেজ ফল করলো না, তো আমরা কি করি, এই ইনভার্টেড রিপিটটার পর আমরা কি করি, এখানে একটা পলি অ্যাডিনিনের একটা রান দিই। পলি অ্যাডিনিনের একটা কি দিই, রান দিই, যে পর 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 কি আছে, আমার ডিএনএতে এ এ এ এ আছে, টার্মিনেটার সিকোয়েন্সে আছে। এটা টার্মিনেটার সিকোয়েন্সের মধ্যে আছে, এখানে এ এ এ এ এ এ পর পর মোটামুটি 300-400 খানা। ঠিক আছে, যদি 300-400 খানা এ থাকে, তাহলে ওই জায়গাটার যদি মনে করো ট্রান্সক্রিপশন হলো, এমআরএনএ তৈরি হবে, কহক না, সেই এমআরএনএটা কি থাকবে, এর জায়গায় ইউ 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 থাকবে। তো এবার বক্তব্য হচ্ছে যে এ আর ইউ এর মধ্যে কি বন্ড হয় গো, ডবল বন্ড হয়। আর যেখানে জি আর সি এর মধ্যে কি বন্ড হয়, ট্রিপল বন্ড। বলছে এই জি সি বন্ডটা স্ট্রঙ্গার, এই ইউ বন্ডটা হচ্ছে উইকার। তাহলে এতটা পরপর জায়গা, মানে এত লম্বা জায়গায় শুধু যদি এই ইউই থাকে না, তখনও নাকি ভাটটা সহ্য করতে পারে না, তখনও পড়ে যায়। তাহলে দুটো স্ট্র্যাটেজি করেছি। প্রথম কথা আমি কি করেছি, একটা হেয়ার পিন স্ট্রাকচার বানিয়েছি। এই হেয়ার পিন স্ট্রাকচার বানানোর জন্য আমি কি রেখেছি, ডিএনএর মধ্যে আমি কি রেখেছি, একটা ইনভার্টেড রিপিট রেখেছি। কিভাবে ইনভার্টেড রিপিট তৈরি করতে হয় তোমরা জানো। আমি দ্বিতীয়তে আসছি, যদি এটাতে না কাজ হয়, আমি একটা পলি অ্যাডিনিনের রান করেছি। কি করেছি, একটা পলি অ্যাডিনিনের একটা কি করেছি, একটা রান দিয়েছি, মোটামুটি প্রায় অ্যাপ্রক্সিমেট 300 নিউক্লিওটাইড বা তার থেকেও বেশি। এই রানটার জন্য কি হয়, যে এই ইউ যে বন্ডটা হয় সেটা উইকার বন্ড, সেই উইকার বন্ডের জন্য কি হয়, ডিএনএটা নর্মালি ফল আপ করে। ঠিক, তাহলে এটা গেল টার্মিনেটার কি করলো, টার্মিনেশন করলো সিকোয়েন্স বেসড। কি পুরো গল্পটাকে আমি এটাকে নাম দিই, এটা হচ্ছে সিকোয়েন্স বেসড, এরকম বলা উচিত। ঠিক আছে, আচ্ছা, আমরা দেখতে পাবো যে একটা প্রোটিন আছে, যে প্রোটিনও নাকি অনেক সময় কি করে, টার্মিনেশনে হেল্প করে। সেই প্রোটিনটার নাম হচ্ছে কি, রো প্রোটিন। সেই প্রোটিনটার নাম হচ্ছে রো প্রোটিন। বলছে এই যে এমআরএনএটা তৈরি হলো, সেই এমআরএনএটাতে কি আছে, একটা সাইট আছে, তার নাম হচ্ছে নাকি রুট সাইট। তার নাম হচ্ছে কি, রুট সাইট। রুট সাইট মানে কি, এই যে আর ফর রো, আর এই ইউটি ফর হচ্ছে ইউটিলাইজেশন। কি না, সরি, ইউটিলাইজেশন, রো ইউটিলাইজেশন সাইট।
এই ইউটিলাইজেশন সাইটে, রো ইউটিলাইজেশন সাইটে কে চেপে যায় বলো তো? আমাদের একটা গোল মতন একটা প্রোটিন চেপে যায় যার নাম হচ্ছে রো। এ নাকি খুব ফাস্ট এগোতে পারে, ফরওয়ার্ড মুভমেন্টটা এর হেভি ফাস্ট, এবং সে এমআরএনএকে ধরেই এগোয়, অন্য কাউকে ধরে না, ডিএনএ কেন ধরে না, এমআরএনএ দিয়েতে সে স্লাইড করা শুরু করে, হেভি ফাস্ট স্লাইড করে, করতে 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 সে কোন জায়গাটায় চলে আসে, যে জায়গাটাই আমাদের এই আরএনএটা কি করেছে, ডিএনএ আরএনএ হাইব্রিড করে রেখেছে, সেই জায়গাটায় চলে আসে, এবং চলে এসে কি করে, এই ডিএনএ আরএনএ হাইব্রিডটাকে কি করে দেয়, যে হাইড্রোজেন বন্ড আছে সেটাকে কাটতে শুরু করে, এবং আলটিমেটলি যে কার কাছে চলে আসে, সে আমাদের একদম কার পেছনে চলে আসে, আমাদের যেটা আরএনএ পলিমারেজ তার পেছনে চলে আসে। কি কাজ করে, এই যখনই এরকম ঝাঁ করে এগোতে শুরু করলো, এই কি করলো, আরএনএকে ধরে স্লাইড করলো, ঠিক আছে, আরএনএকে ধরে স্লাইড করে কি করলো, যে ডিএনএ আরএনএ হাইব্রিডটা আছে, ডিএনএ আরএনএ যে হাইব্রিড পার্টটা আছে, সেই ডিএনএ আরএনএ হাইব্রিড পার্টটাকে কি করে দিল, সে কি করে দিল, ক্লিভ করে দিল, ঠিক আছে, সেই জায়গাটাকে সে কি করে দিল, ক্লিভ করে দিল, যেই ক্লিভ করলো কি হলো, আমার আরএনএ পড়ে গেল, একই কাজ, না পরে আরএনএ পলিমারেজ ওই জায়গা থেকে নর্মালি পড়ে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে কার কাজ, রো এর কাজ। রো কিছু কিছু সময় কি করে, এই যে বললাম আমি পেছনে আছে, ইচ্ছা করে বললাম, কিছু কিছু ক্ষেত্রে এই হেলিকেজ দিকে সামনে এগিয়ে যায়, যখন এগিয়ে যায় তখন ডেফিনেটলি ও কাকে ফল করে এগোয়, যে ওই আরএনএ পলিমারেজকে নিচে ফেলে দেয়। তাহলে এই একটা প্রোটিনের সাহায্যেও কি হয়, এরকম টার্মিনেশন হয়। তো যখন প্রোটিনের সাহায্যে টার্মিনেশন হয়, আমরা রোটাকে কি করে দিয়েছি, প্রমাণ ধরে নিয়েছি, আমরা এই টার্মিনেশনটাকে বলা হয় রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন। কি বলি একটা, এটাকে বলি রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন, রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন। আর ওপরেরটাকে, যেটাকে আমি নাম দিয়েছি সিকোয়েন্স বেসড, সেটাকে ওরা বলে কি, রো ইন্ডিপেন্ডেন্ট। এখানে রো এর গল্প নেই, এটা হচ্ছে রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন, রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন। বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার তোমাকে যদি জিজ্ঞাসা করে, আমি বলেছি, আমার বলা আছে যে রো জিনিসটা কি, কি ধরনের প্রোটিন, এক ধরনের হেলিকেজ প্রোটিন। ব্যাস এটা মাথায় রাখবে যে এটা কি, এটা এক ধরনের হেলিকেজ, এটা এক ধরনের হেলিকেজ। মানে সে কেন হেলিকেজ, সে ডিএনএ আরএনএর হাইব্রিডটাকেই তো কাটছে, সে অ্যাকচুয়ালি কি করছে, হাইড্রোজেন বন্ডকেই তো সে কি করছে, সে কি করছে, ব্রেক করছে। তো হেলিকেজের কাজও কি, হাইড্রোজেন বন্ডকে ব্রেক করা। তাহলে রো ইট ইজ আ কাইন্ড অফ হেলিকেজ। দিস ইজ অল অ্যাবাউট ইয়োর ট্রান্সক্রিপশন, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট দিন কি পড়বো, ট্রান্সলেশন পড়বো। কারো যদি আজ আমার কোশ্চেন করা হলো না, সেই মুখে বলে বলে এধার ওধার করে পড়ানোই হয়ে গেল, ঠিক আছে, আমি পড়াতে চাইছি না, তোমাদেরকে যেহেতু দিয়েছি আমি তোমাদেরকেই বলাতে চাইছি। তাহলে প্রত্যেকটা জায়গা ক্লিয়ার তো, কেউ যদি কোনো জায়গা থেকে প্রশ্ন করে পারবে তো, ঠিক, প্রত্যেকটা জায়গাকে মোটামুটি। কন্ট্যাক্ট এরিয়াটা বলুন তো একটু, লাস্ট ওই সেলফ, যে কন্ট্যাক্ট এরিয়াটা কমে যাচ্ছে, কোনটা বলো তো, কার, টার্মিনেটরের এই না যে রো এর? ওই যে সেলফ পেয়ারিং কন্ট্যাক্ট এরিয়া লেস করে দিচ্ছে। হ্যাঁ, এই যে এটা কি বললাম, এই যে ইউটা তৈরি, ওই হেয়ার পিনটা তৈরি হচ্ছে, সেই হেয়ার পিনটা, মানে আমার বক্তব্য হচ্ছে যে এই পার্টের আরএনএটাকে দেখো, এই পার্টের আরএনএ যে পার্টটায় ডিএনএর সাথে যুক্ত আছে, হাইব্রিড কন্ডিশনে আছে, তো ওই ডিএনএর সাথে হাইড্রোজেন বন্ড করে, কিন্তু এমন একটা সিকোয়েন্স আছে যে ইনভার্টেড রিপিট থাকার জন্য কি হচ্ছে, ওই পার্টটাতে সেলফ পেয়ারিং, মানে আরএনএ নিজের সাথেই পেয়ার করে যাচ্ছে, ওটা থেকেও বেশি ফেভার করছে ওভার ডিএনএ আরএনএ বন্ড, মানে বেস পেয়ারিং। সে ডিএনএ আরএনএ হাইব্রিড তৈরি করার থেকে সে নিজে সেলফ পেয়ারিং করছে। সেলফ পেয়ারিং করলে কি হয়ে যাচ্ছে, এই জায়গার যেটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট, সেই জায়গাটা কমে যাচ্ছে, এই জায়গাটাতেই কি তৈরি হয়ে গেল, এই জায়গাটাতে একটা এরকম হেয়ার পিন তৈরি হয়ে গেল, কি তৈরি হলো, এই একটা হেয়ার পিন তৈরি হয়ে গেলো। তাহলে কি ওই জায়গাটার হাইব্রিড নেই তো, ওই জায়গায় ডিএনএ আরএনএর হাইব্রিড নেই, মানে হাইড্রোজেন বন্ডিংটা ওই জায়গাটায় বন্ধ করে রেখেছে, ওই জায়গাটায় কি হয়ে গেছে, এই যে হেয়ার পিন তৈরি করেছে, ফলে কি, যে এরিয়া অফ কন্ট্যাক্ট সেটা কি হয়ে গেছে, সেটা কমে গেছে, ক্ষেত্রফলটা মানে যার রিজিয়ান স্পেসটা কমে গেছে, এর ফলে নিজে নিজে পড়ে যায়। তো এটা হচ্ছে সিকোয়েন্স বেসড, ঠিক আছে, এটা হচ্ছে সিকোয়েন্স বেসড। ওই হেয়ার পিনটা তৈরি হলো কেন, ডিউ টু প্রেজেন্স অফ ইনভার্টেড রিপিট, ঠিক আছে। ইনভার্টেড রিপিট থাকলে সব জায়গায় এরকম টিআরএনএর যে জিনগুলো থাকে, গেদে এরকম ইনভার্টেড রিপিট থেকে, তার থেকেও গেদে ইনভার্টেড রিপিট থাকে, যেগুলো আরআরএনএর জিন থাকে। আরআরএনএ বেশিটাই সেলফ পেয়ার্ড, সামান্য সামান্য একটু একটু জায়গা লুপ হয়েছে। যে টিআরএনএ আমি বললাম যে টিআরএনএ যে স্টেম আর এই যে লুপটা তৈরি হয়, এই স্টেমটা কেন তৈরি হয়, স্টেমটা তৈরি হয় ডিউ টু প্রেজেন্স অফ এ ইনভার্টেড রিপিট, ঠিক আছে। এবং এই লুপটা কেন তৈরি হয়, এই লুপটা সেখানে
ইনভার্টেড রিপিট নাই, সেটা হচ্ছে মাঝখানের সিকোয়েন্সটা। বুঝতে পেরেছি? তাহলে দিস ইজ অল অ্যাবাউট ইয়োর ট্রান্সক্রিপশন। হয়েছে? হয়েছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আছে কি কারো কোনো প্রশ্ন? স্যার বলছি নেক্সট দিন কি আবার আপনি ডেমো দেখবেন? নেক্সট দিন ডেমোই দেখবো, আচ্ছা, তাই তো? না কোনো অসুবিধা আছে বলো? যদি ডেমো না দেখে তাহলে আমি পড়া দেবো। যেহেতু সময় আছে তাই আমি ভাবছিলাম যে একদিন ডেমো একদিন এটা হোক, এটা বেস্ট। স্যার ডেমো হুম, থাকবে স্যার নেক্সট দিন। ডেমোই থাকবে তো? ঠিক আছে, হ্যাঁ। তাহলে তোমরা আমাকে কি করবে যে ডেমো তোমরা কি কি দেবে আমাকে একটু মানে তোমরা নামগুলো লিখে দিলেই হবে, ঠিক আছে? আর সাথে টপিকটা ঠিক। লিখে দেবে ইচ্ছা হলে। বুঝতে পেরেছি? ঠিক। আচ্ছা, হুম। হ্যাঁ ব্যাস তাহলে স্যার। হ্যাঁ বলো বলো। স্যার হ্যাঁ স্যার বলছি যে ট্রান্সলেশনের সঙ্গে ল্যাক অপারেন্টটাও দিয়ে দিন, ভিডিওটা দুটোই পড়ে নেবো তাহলে। ঠিক আছে, তাই দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ আচ্ছা, ইনভার্টেড রিপিট তোমাদের বোঝা আছে সব, এগুলো তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, আমি মোটামুটি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি সব। হয়েছে? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ স্যার। ইনভার্টেড রিপিটে এরকম হেয়ার পিনই হয়, এটাই নিয়ম, মাঝখানে ফাঁকা, বাকিটাই কি হয় এটাই হয়। ইনভার্টেড রিপিট বানাতে জানো তোমরা? তো জানো তো নিশ্চয়ই। স্যার একবার দেখিয়ে দিন। দেখাবো? দিয়ে রাখতে হবে? নাও দেখিয়ে দিচ্ছি, যে কোনো বললে বানালে যে কোনো বানালেই হবে। ঠিক আছে, নাও বানিয়ে দিচ্ছি না। মনে করো একটা আছে এখানে 5 প্রাইম থেকে একটা 3 প্রাইম, আর একটা নিজেই ঠিক করে নাও 5 প্রাইম থেকে 3 প্রাইম, ঠিক আছে? দেখো, তো এখানে বানাচ্ছি, মনে করো যে এখানে একটা সিকোয়েন্স আছে, মনে করো এখানে কি আছে, জিএসি ছোট বানাচ্ছি, হ্যাঁ বেশি না, ছটারই বানাচ্ছি, টিজিসি আছে মনে করো, ঠিক আছে? জিএসি টিজিসি, এত দূর অব্দি বোঝা গেল? বুঝছো? হয়ে গেছে? তাইলে আমরা কি করব, এই যে জিএসি টিজিসি এটা আমরা সেম উল্টো দিক দিয়ে লিখবো। দেখো এখানে 5 প্রাইম আছে, তো 5 প্রাইম থেকে 3 প্রাইমে লিখবো, এটাই লিখবো। হ্যাঁ, জিএসি কি লিখবো? কি আছে বলো বলো, আমি দেখতে পাই না। টিজিসি লিখলাম, সেম লিখে দিলাম। হয়েছে? এবার তোমরা বলো যে এখানে কি লিখবো। লেখো লেখো লেখো, করো 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 করো, নিজে করো। জি এর জন্য কি হবে? সি সি। সি হ্যাঁ, ইউ না 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 ডিএনএ C ডিএনএ ডিএনএ টি। হুম, টি G জি এ A এ, এ এগুলো আমি চোখে C ভালো করে দেখতেই পাই না। C G সি জি, সি ঠিক আছে? তুমি কিছু না, এটাকে ওই সিকোয়েন্সে এইদিকে লিখে দাও। দেখো এটা হচ্ছে এটা 3 ফার্স্টটা প্রাইম তো হচ্ছে 5 C প্রাইম, তাহলে 3 তে লেখা লাগো। দেখো সি C টি, T জি লেখো লেখো, G যা আচ্ছা বলো আমাকে, আমি তোমাদের শুনে লিখছি, A দেখতে পাচ্ছি না। এ জি A এ C G সি জি, দেখো C মিলেছে কিনা মেলেনি, মিলেছে না মিলেনি, মিলেছে না মিলেনি, মিলে গেছে তো? হ্যাঁ কি না? দেখে নাও দেখে নাও, মিলেছে তো? হ্যাঁ দেখে নাও, নিজেদের কাজ যা কনফিউশন আছে ক্লিয়ার করে নাও। হলো? দেখো হুম, এই মাঝখানে কি আছে, ডিএনএ এর অন্য সিকোয়েন্স আছে, আমি জানি না কি আছে। হলো? আমি জানি না কি আছে, থাকুক। আমার বক্তব্য হচ্ছে আমার আরএনএ তৈরি করবো। আরএনএর জন্য কোনটাকে আমি টেমপ্লেট ধরেছি, তুমি সেটাকেই ধরো নাও, অসুবিধা নেই, তুমি এটাকে ধরে নাও। তাহলে এখান থেকে কি তৈরি হচ্ছে দেখো তো, এমআরএনএ তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? এমআরএনএ তৈরি হচ্ছে। নাও এমআরএনএ সিকোয়েন্স বলো চট করে। সি এর জন্য কি আসবে? G আচ্ছা ঠিক বলবে, হ্যাঁ তারপরে বলো। U এ হ্যাঁ আচ্ছা হ্যাঁ বলো, আমি কিন্তু জানি না, আমি মাথা গন্ডগোল তারপরে হয়ে হচ্ছে যায়। বলো C সি, হ্যাঁ ইউ তারপরে ইউ, U বলো বলো বলে যাও। G C জি সি, এখানে বলো। স্যার টি এর এগেইনস্টে এ না হবে ওইটা ইয়ে হবে, ওইটা T এর জায়গায় A হয়ে যাবে, এটা আচ্ছা, একটু ভুল হ্যাঁ, বলা হলো। দেখছো তো? নি তারপরে বলো। হুম হ্যাঁ, তারপর হচ্ছে G C জি সি, এগুলো আমি মাথা ঘামাতে চাইছি না, তোমরা বলো এগুলো। বলো জি সি A এ, A হুম, C সি U ইউ, উম, ওইটা C এর জায়গায় G হতো কোনটা বলো? আগেরটা, মানে U এর আগে, হ্যাঁ এটা হ্যাঁ G এটা হতো জি হতো, হ্যাঁ বলো। আর এটা C সি। দেখো এবার এইটা হচ্ছে আমার আরএনএটা, তাই তো?
এটা হচ্ছে আমার আরএনএটা। একে যদি আমি বেন্ড করি কি হবে দেখো গল্পটা। দেখো এই জিটা একটু আমি আঁকছি, আমি আমার মতন একটু বাজে হাতে আঁকছি। এই জিটা এই সির সাথে বাইন্ড করবে। ওহ দেখছো গোলও করতে পারছি না ভালো করে। এই জিটা এই সি এর সাথে বাইন্ড করবে, এই এটা এই ইউ এর সাথে বাইন্ড করবে, হ্যাঁ এই সিটা এই জি এর সাথে বাইন্ড করবে, হুম, এই ইউটা এই এ এর সাথে বাইন্ড করবে, এই জিটা এই সি এর সাথে বাইন্ড করবে, এই সিটা এই জি এর সাথে বাইন্ড করবে। ব্যাস এটাই স্টেম তৈরি করবে। আর মাঝখানের এই অংশটা এখান থেকে এতটা, দিস ইজ ইয়োর ওই ফোলা অংশটা, লুপটা। বুঝতে পেরেছি? দেখো আমি তাও ঘুরিয়েও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এগুলো অ্যানিমেশনে দেখালে বেশি ভালো হয়। তাহলে আমি কি করছি, এই রকম করছি। আমার লাল রঙেরটা ছিল সে তাহলে এই রকম আছে, এই রকম আছে। এটা 5 প্রাইম টু 3 প্রাইম লিখে নাও। তাহলে এটা হচ্ছে 5 প্রাইম, এটা হচ্ছে আমার 3 প্রাইম। ঠিক আছে? দেখো 5 প্রাইমে কি আছে বলো, বলো তোমরা বলো। জি এ সি ইউ জি সি। আচ্ছা 3 প্রাইমে কি আছে বলো? 3 প্রাইম থেকে উপর দিকে ওঠো না, যেটা আচ্ছা যে উপর থেকে লেখো না, সি আর কিছু দেখার দরকার নেই। জি সি এ জি ইউ ইউ সি সি। দেখো মিলে গেছে। হ্যাঁ মিলে গেছে তো। আর এই পার্টটা হচ্ছে আমার এই গোল পার্টটা। বুঝতে পেরেছি? এটা হচ্ছে হেয়ার পিন স্ট্রাকচার। দেখো মিলে গেছে, মিলে গেছে, জব যুক্ত হয়ে যাবে আর ওই জায়গাটা গোল থাকবে। এটা হচ্ছে ইনভার্টেড রিপিট বা এটাকে ইনভার্টেড প্যালিন্ড্রোমও বলা হয়। ঠিক আছে? প্যালিন্ড্রোম বানাতে জানো? হুম 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 জানো তো? হুম। ঠিক। এইটা জাস্ট হচ্ছে উল্টো থেকে চলে আসে। হ্যাঁ মানে তুমি যে কোনো সিকোয়েন্সকে তুমি ইনভার্টেড রিপিট বানাতে পারো। যে কোনো একটা সিকোয়েন্স লিখে দাও না, সেটাকে এইদিকে একবার লেখো, হলো। এবার ওটার কমপ্লিমেন্টারি আঁকো, সেটাকে এইদিকে লেখো। তুমি যে কোনো সিকোয়েন্স মানে বই থেকে পড়েই তোমাকে বানাতে হবে এরকম না, বানাতে শিখে যাও। এইচএসএ এই বছরই দিয়েছে যে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সে ঘাতক দিয়ে দিয়েছে, হুম ইকুয়ারে দিয়ে তারপরে বলেছে এটাকে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। হ্যাঁ ব্যাস ব্যাস বানাতে শিখে নিতে হবে ব্যাস। ঠিক তো? তো ব্যাস এইরকমই থাকে এটা, আর কিচ্ছু না। চল তাহলে দিস ইজ অল অ্যাবাউট ট্রান্সলেশন, এই ট্রান্সলেশন বলছি ট্রান্সক্রিপশন। আচ্ছা বলো আর কার কি প্রশ্ন আছে বলো, নাই তো? পরিষ্কার? ডেমোগুলো রবিবার করে নিচ্ছেন? না ডেমো কবে হয় আমাদের? সোমবার। সোমবার। সোমবার দিন ডেমো হবে, আর এই বৃহস্পতিবার দিন আমি ভিডিও দিয়ে দেওয়া হচ্ছে, সেটা থেকে ইয়ে হচ্ছে মানে কোশ্চেন অ্যান্সার ডিসকাশন হচ্ছে। আজকে কোশ্চেন অ্যান্সার ডিসকাশন খুব কমই হলো, আজ বেশিরভাগটাই পড়ানোটাই হয়ে গেল। ঠিক আছে? ঠিক আছে চলো, তাও তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। হ্যাঁ, নেই তো? চলো তাহলে আমি অফ করলাম।